আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদেরকে শুনছেন, সকলকে প্রীতিময় শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের অন্নভুবন সাহিত্য পরিষদ আয়োজিত আজকের এই ব্যতিক্রম ধর্মী লাইভ অনুষ্ঠান, যেখানে কেবলমাত্র লেখক বা কবি তার বই নিয়ে, তার পুস্তক নিয়ে, তার গ্রন্থ নিয়ে এখানে উপস্থিত হন এবং কবিতার কথা, বইয়ের কথা এবং বইয়ের ভিতরের কথা এবং তার নিজের কথা নিয়ে উপস্থাপন করেন পাঠকদের উদ্দেশ্যে। অন্নভুবন সাহিত্য পরিষদ আয়োজিত আজকের এই অনুষ্ঠানের আহ, আমাদের শিরোনাম হচ্ছে আপন আলোয় প্রতিভাত প্রতিভাস। আমরা বিশ্বাস করি একজন লেখক, একজন কবি যা লিখছেন সেটা তার আত্মার কথা, মননের কথা, চৈতন্যের কথা, এবং সেখান থেকেই যে ডেলিভারি আসে সেটাই হচ্ছে তার লেখা কবিতাগুলো। অন্নভুবন, আহ, আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা কবি তার ঐশ্বরিক দান থেকে লেখেন এবং সেই ঐশ্বরিক চিন্তা থেকেই তার তিনি উপস্থাপন করেন তার মনের যত কথা। আমাদের আজকের এই অনুষ্ঠানে আছেন অন্নভুবন সাহিত্য পরিষদের সম্মানিত নির্বাহী সভাপতি ডক্টর সন্দীপক মল্লিক। ওয়ালাইকুম আসসালাম। এবং অতিথি হিসাবে উপস্থিত আছেন জেবুন্নেসা সুইটি ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং অতিথি হিসেবে আছেন ঔপন্যাসিক, গল্পকার এবং কবি উম্মে হাবিবা সূচনা। আসসালামু আলাইকুম। এবং সঞ্চালনায় আমি মোহাম্মদ আমির হোসেন এবং শ্রদ্ধেয় দাদা ডক্টর সন্দীপক মল্লিক। আমরা প্রথমে স্বাগত বক্তব্য শুনবো ডক্টর সন্দীপক মল্লিক দাদার কাছ থেকে। সবাইকে অভিবাদন জানাই। উপস্থিত যারা শুনছেন ও আমাদের সাথে যারা আছেন, সারা পৃথিবীর যারা সাহিত্য আমোদী, জীবন পিপাসু যারা, ইহকাল পরকাল পরিব্যাপ্ত শুদ্ধতাকে যারা লালন করেন, শিল্প শ্রীমান যারা, তাদেরকে অভিবাদন জানাই। আসলে অন্নভুবন সাহিত্য পরিষদ এই নতুন ধরনের, নতুন শৈলীর একটা পদ্ধতিকে ধারণ করে আছে যে এই পৃথিবীতে যারা যে ভাষায় লিখুন না কেন, তাদের যে সৃষ্টিকে আমরা তুলে ধরতে চাই। আমাদের পরিষদের সদস্য না হলেও, কর্মকর্তা না হলেও, সবাইকে আমরা আহ্বান করি, আমন্ত্রণ জানাই যে এই সারস্বত এবং শুদ্ধ পরিকল্পনায় আপনারা আসুন, আপনাদের বই আমাদেরকে পাঠান, আমরা আপনাদের প্রচারের জন্য, প্রসারণার জন্য শুদ্ধ সমালোচনা করব, যাতে করে আপনাদের প্রতিভার বিকাশ হয় পরিশুদ্ধভাবে। আসলে আমরা সবাই তো মানুষ। মানুষ হলে কি চিন্তা করতে হয়? মানুষ হলে সেই চিন্তাই করতে হয় যাতে একই সাথে নিজের ভালো, অন্যের ভালো হয়। মানুষ হলে কি কর্ম করতে হয় যাতে একই সাথে নিজের ভালো, অন্যের ভালো হয়। আসলে এই যে মানবিক চেতনা লালন করেই কিন্তু আমাদের নবরসের মাধ্যমে শিল্পশ্রীমান হতে হয়। অবলীলায় কবিতা লিখে ফেলি, অবলীলায় উপন্যাস লিখি, অবলীলায় গল্প লিখি, অবলীলায় কথা বলি, অবলীলায় পারফর্মিং আর্টের বিভিন্ন শৈলীকে আমরা আত্মস্থ করি। উদ্দেশ্য একটাই, যে এলাম থেকে যাব কোথায়, মধ্যবর্তী যে সময়, এই সময়টা যেন অপাবৃদ্ধ হয়, এই সময়টা যেন পবিত্রতম সৃজন পিপাসাকে লালন করে। এটি কিন্তু আমাদের উদ্দেশ্য, যে আমরা পূর্ণ মানুষ হতে চাই, আমরা অপাবৃদ্ধ হতে চাই, আমাদের রাজনৈতিক শুদ্ধ চেতনা কাজ করুক,
আমাদের সাংস্কৃতিক শুদ্ধ চেতনা কাজ করুক, আমাদের রাজনৈতিক শুদ্ধতা কাজ করুক, আমাদের অর্থনৈতিক বিচিন্তা পরিশুদ্ধ হোক। সব মিলিয়েই অধ্যাত্ম বোধে সন্দিগ্ধ হয়ে আমরা খুঁজে পাই জ্যোতির ঠিকানা। আসলে অন্যভূমি সাহিত্য পরিষদ এই ধারারই একটি প্রক্রিয়াকে লালন করেছে। আমাদের যিনি প্রতিষ্ঠাতা মোহাম্মদ আমির হোসেন, তিনি নিজেও কবি, নিজেই দ্রোহ, প্রেম এবং দেশাত্মবোধ, পৃথিবী একটি দেশ, এমনি ধারার ঐকমত্যে তার মনন সমৃদ্ধ হয়ে আছে। তিনি নিজে সৃজনশীল হয়ে তার মাথায় খেলেছে যে সকলকে আমি আনবো অন্য ভুবনে। এই ভুবন কিন্তু অন্য ভুবন এই অর্থে যে এখানে অভাববৃত্ত পূর্ণময় ভুবনকে পাওয়া যাবে, আলোর ঠিকানা পাওয়া যাবে। মানবিক চেতনাকে লালন করা হয় শব্দ বাক্যান্বয়ে, ছন্দের মাধ্যমে, কবিতার মাধ্যমে, ছড়ার মাধ্যমে, উপন্যাসের মাধ্যমে, গল্পের মাধ্যমে। এই অনুরণন থেকে আজ আমরা পেয়েছি আমাদের এক দীপান্বিত মা, জেবুন্নিসা সুইটি, তাকে আমরা পেয়েছি সুস্মিত, তাকে দেখতে পাচ্ছি সুস্মিত সুন্দর এক মা। তার ওজস্বী ভঙ্গিমা আছে, ব্যক্তিত্বের আভরণ আছে তার সত্তায়। আমরা তাকে পেয়েছি, আগে কখনো দেখা হয়তো হয়নি, আজ তাকে দেখছি, তার সৃজনশীল সম্পর্কে অনেক কথা শুনতে পারবো। আর তাছাড়া আমাদের অন্যভূমি সাহিত্য পরিষদে আলোকিত এক কান্ডারি সূচনা মা, ওম মেহাবিবা সূচনা, অনেক গুণী, সে বিনয়ী, সে অধ্যাত্ম চেতনামণ্ডিত, সে ভালোবাসাময়, আদর ভরা, এবং তার কবিতার যে সৃজনশীল শক্তি, শৈলী আমাদেরকে সত্যিকার অর্থে জীবন লাবণ্যে ভরে দেয়। তো আমি এই পর্বে আমি এই কথাগুলো বলে আমার কথা শেষ করছি। আমির ভাই। জি, এখন স্বাগত বক্তব্য পাঠ করার জন্য বা বলার জন্য আহ্বান করছি জাতীয় কবি পরিষদের সম্মানিত পরিচালক এবং আজকের অতিথি কবি ও ঔপন্যাসিক জেবুন্নেসা সুইটি ম্যাডামকে। ধন্যবাদ হোসেন ভাই। প্রিয় কবি, সাহিত্যিক এবং ফেসবুক বন্ধু ভাই ও বোনেরা, আপনাদের সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আপন আলোয় প্রতিভা সাউন্ড সাউন্ড একটু বাড়াতে হবে। কম হচ্ছে, ঠিক আছে এখন? হ্যাঁ, ঠিক আছে। আপন আলোয় প্রতিভা চমৎকার একটা আয়োজন। এই আয়োজনের মাধ্যমে আমরা যারা বই বের করেছি তাদের বইগুলি পাঠকদের মধ্যে তুলে ধরার জন্য, নবাগত কবি লেখকদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য এক অসাধারণ উদ্যোগ। এই অন্যভুবন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আমির হোসেন ভাইকে এই আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে উক্ত লাইভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য অন্যভুবন সাহিত্য পরিষদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দূর থেকে যারাই লাইভ অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ এবং প্রীতিময় শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আমি প্রথমে বলছি, যাদের কবিতার বই বা কোনো উপন্যাস প্রকাশিত হয়েছে তারা সকলেই আমাদের এই লাইভ অনুষ্ঠানে আসতে পারবেন। সেটার জন্য যে শুধু অন্যভুবনের এমন নয়, অন্যভুবনের ছাড়াও যারা আছেন তাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন। আমরা সকলকে নিয়েই কথা বলবো, আমরা সকলকেই উপস্থাপন করব। এখন স্বাগত বক্তব্য পেশ করার জন্য আহ্বান করছি অন্যভুবন সাহিত্য পরিষদের সম্মানিত সহসভাপতি
কবি এবং গল্পকার উম্মে হাবিবা সূচনা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমির ভাই। আজকের এই মহতী উদ্যোগের আয়োজক অন্নভুবন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ আমির হোসেন ভাই, তার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি যাকে আমরা খুব আপন করে ডাকি বাবাই বলে, শ্রদ্ধেয় ডক্টর সন্দীপক মল্লিক। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের ঔপন্যাসিক ম্যামকে, এবং যারা আজকের অনুষ্ঠানে যারা আমাদের সাথে আছেন সকলের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং আমি আমাদের পরম করুণাময় আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জন্য যে আমরা সুস্থ আছি এবং সুস্থ থেকে আমরা আমাদের কাজ চালিয়ে যেতে পারছি। জি, ধন্যবাদ। বিন্দু থেকে আসলে সিন্ধুর জন্ম, তো আমরা বিন্দু বিন্দু করে শুরু করতে যাচ্ছি, যেন আমরা হয়তো সিন্ধুতে পৌঁছতে না পারলেও আমাদের লক্ষ্যটা যেন তেমন থাকে। আর আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য পথিকৃৎ হিসেবে এই অনুষ্ঠান আয়োজন করবার জন্য আমির ভাইয়ের প্রতি আবারও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং উপস্থিত সবাইকেই বলছি, আমাদের এখানে আজকে যে আলোচিত হবে সেরকম 3টি বই আমাদের এখানে আছে। একটি হচ্ছে উম্মে হাবিবা সূচনার, ওনার বইটির নাম হচ্ছে শ্বেতপদ্মের কাব্য। এটার প্রচ্ছদটা এই হচ্ছে তার প্রচ্ছদ, শ্বেতপদ্মের কাব্য। এবং আমাদের এখানে উপস্থিত অতিথি জেবুন্নেসা সুইটি ম্যাডামের এই যে নীলিন অনুভবে, এটা সুন্দর প্রচ্ছদ আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা আজকে এগুলো নিয়েই আলোচনা করব এবং এই লেখকের কথা শুনবো, কবির কথা শুনবো এবং তার গল্প মানে উপন্যাস এবং কবিতার ভেতরের কথা শুনবো। ওনার আরেকটি কাব্যগ্রন্থ, আরেকটি উপন্যাস, একটি উপন্যাস, সেটা হচ্ছে তুমি রবে নীরবে, জেবুন্নেসা ম্যাডাম এটা লিখেছেন। খুব সুন্দর প্রচ্ছদ উনি করেছেন। এখানে যেটা আছে আমরা আমরা তার থেকে কিছু পড়ছি, জেবুন্নেসা ম্যাডামের তুমি রবে নীরবে, তুমি রবে নীরবে। সেখানে মানে প্রকাশক যেটা বলছেন, মানুষের জীবনের গল্প কখনো শেষ করা যায় না, গল্পের তো শুরু, শেষ কোথায় কেউ তা জানে না, গল্প তো গল্পই, তার মাঝে কিছু ঘটনা রটনা হয়ে রয়, কিছু ঘটনা স্মৃতির পাতায় না লিখে মনের ডায়েরিতে টুকে রাখা হয় অজান্তে, এমনই এক গল্প তুমি রবে নীরবে। আমি বইটি পড়েছি, বইটিতে যেটা পেয়েছি যে এক মেয়ের, সে মানে তার যে জীবন, সেই জীবন গাথা, একটা 16 বছরের একটা মেয়ে, তাকে একসময় বিয়ে দেওয়া হয়, বিয়ে হওয়ার পর তার শ্বশুরবাড়িতে যায়, শ্বশুরবাড়িতে সবাইকে আপন করে নেয়ার যে আপ্রাণ চেষ্টা এবং সেখানে যে দৈন্যতা আছে, সেখানে যে ব্যঞ্জনা আছে, সেখানে যে সংসার, যে টানাপোড়েন, সেই চিত্রটাকে উনি অসাধারণ ভাবে উপস্থাপন করেছেন। এবং একসময় হয়তো মানে উনি সবাইকে আপন ভাবতে চান, করতে চান, একসময় যে সাথী, যার সাথে ওনার জীবন চলছে, সেই মেয়েটির সেই স্বামীও তাকে বিশ্বাস করতে অনেক সময় নেয়। হ্যাঁ, এটাই আমি মূল প্রতিপাদ্য হিসেবে এখানে পেয়েছি। এবং এই যে গ্রাম বাংলা এবং শহরের সমন্বয় ঘটিয়ে একটা দারুণ চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন জেবুন্নেসা সুইটি ম্যাডাম, তার তুমি রবে নীরবে। এবং এই নামে তার এক কবিতাও আছে, কবিতাও দেখেছি এই নামেই আছে, তুমি রবে নীরবে। এবং খুব সুন্দর উপস্থাপন এবং প্রচ্ছদ। আমরা ম্যাডামের একটু পরিচিতি তুলে ধরতে চাই। ওনার নাম হচ্ছে জেবুন্নেসা সুইটি। 10ই ডিসেম্বর নোয়াখালী সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। পিতা মোহাম্মদ আব্দুল খালেক, মাতা ফয়জুন্নেসা। 7 ভাই বোনের মধ্যে তিনি পঞ্চম। শিক্ষা জীবন কালীতারা গার্লস স্কুল এবং ইসলামিয়া কলেজ ও বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।
তিনি শখ করে কবিতা, গল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, উপন্যাস লেখা শুরু করেন। লেখালেখির অভ্যাস ছোটবেলা থেকেই অর্জন। বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ 2018 সালে জাতীয় কবি পরিষদ জাকব সম্মাননা পান। তিনি জাতীয় কবি পরিষদ জাকবের সিনিয়র পরিচালক এবং জাকব লেখিকা পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন অনলাইন পোর্টাল এ নিয়মিত লেখালেখি করছেন। সবুজায়নের উপর বিশেষ দক্ষতা অর্জন করেছেন। স্বামী মোহাম্মদ রেজাউল হক, অফিসার, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 3 ছেলে: আজমুল হক, আজওয়াদুল হক, ইফতিয়াদুল হক। বর্তমানে চট্টগ্রামের পাঁচলাইশে স্থায়ীভাবে বসবাসরত। সামাজিক কাজে নিয়োজিত আছেন এবং প্রাণবন্ত সাদা মনের মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত। আমরা তার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরলাম। এবং তুমি রবে নীরবে, এটি একটি উপন্যাস, সম্ভবত তার প্রথম উপন্যাস। কবি নিজেই বলবেন তার বই সম্পর্কে। আমরা প্রথমে ম্যাডামের কাছ থেকে জেনে নিব, যেহেতু উনি অন্যভবন সাহিত্য পরিষদের পরিচালক মণ্ডলীর সদস্য নন, উনি একটা বাংলাদেশের স্বনামধন্য একটা সাহিত্য প্রতিষ্ঠানের পরিচালক। তার কাছে প্রথমে যেটা শুনবো, অন্যভবন সম্পর্কে তার মূল্যায়নটা কি? জেমিনাসা সুইটি ম্যাডাম। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আসলে আমার কাছে যেটা আমি সব গ্রুপকে আমার কাছে আমি সমান মনে করি। কে বড় কে ছোট এটা আমার কাছে কোনো বিষয় না। আমি অন্তত আমি 70টা চেয়েও বেশি গ্রুপে আমি আছি। তবে আমি প্রত্যেকটা গ্রুপকে আমি সম্মান করি। প্রত্যেকটা গ্রুপের কার্যক্রম আমার কাছে ভালো লাগে। বিশেষ করে যে অন্যভবনের যে এখন যে আয়োজনটা আমি দেখছি বা আমি যে প্রোগ্রামটাতে আসছি, এটা আমি মনে করি যে আর কোনো গ্রুপ করছে কিনা জানি না, তবে এটা খুব চমৎকার একটা উদ্যোগ। এটা শিক্ষণীয়, এটা বিকাশের একটা প্রোগ্রাম। যেমন আমি জেবুন্নেসা, আমাকে এই যে আজকে এখানে তুলে ধরলেন আমির ভাই। এইভাবে হাজারো জেবুন্নেসা আছেন যারা আনাচে কানাচে পড়ে আছেন, তাদের বই বের করতে কিন্তু পরিচিতি পাচ্ছে না। এই যে চমৎকার একটা আয়োজনের মাধ্যমে বইগুলা তুলে ধরা, বইয়ের বিষয়বস্তু এগুলাকে আসলে একটু করে শ্রোতাদের মাঝে বা ভক্তদের মাঝে বলা বা পৌঁছে দেওয়া, এটা সত্যি অসাধারণ। আমার ভীষণ ভালো লাগছে। তবে বলবো অন্যভবন কেন, প্রত্যেকটা গ্রুপে আমার কাছে সমমনা। আমি সবার সাথে আছি, সবাইকে আমার ভালো লাগে। ধন্যবাদ আমির হোসেন ভাই। আপনাকেও ধন্যবাদ, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তুমি রবে নীরবে, এই যে উপন্যাসটা লিখলেন আপনি, এটার পেছনের কথা বা ভেতরের কথা আমরা শুনতে চাই। আপনার এটা সম্পর্কে আপনার অনুভূতি, কোন অনুভূতি থেকে এবং কি আপনাকে উৎসাহ জুগিয়েছে? হ্যাঁ, এবং এই যে মূল প্রতিপাদ্য, একটা 16 বছরের একটা মেয়ের যে সংগ্রামী জীবন, তার গ্রাম্য জীবন, শহর থেকে গ্রামে আসা এবং গ্রাম থেকে বিয়ের পরে আবার শহরে গিয়ে যে অভিযোজন, এই যে সংসারের টানাপোড়েন নিয়ে যে চিত্র, যে অনুভূত চিত্র আপনি তুলে ধরেছেন, এর সম্পর্কে আমরা একটু জানতে চাই, যদি আপনি বলেন। হ্যাঁ, অবশ্যই, কেন নয়। আসলে বর্তমান যে আমাদের যে সমাজ, আমাদের সমাজের মেয়েরা অনেক উচ্চ শিক্ষিত হচ্ছে। দেখা যাচ্ছে যে আগে 30 বছর আগে যদি আমরা ফিরে যাই, তখন দেখা যাচ্ছে যে একটা 16 বছর, একটা 18 বছর মেয়েকে কিন্তু বিশাল একটা সংসারের দায়িত্ব হুট করে দিয়ে দেয় পরিবার। হ্যাঁ, তো সেক্ষেত্রে মেয়েটার অ্যাকচুয়ালি কি হচ্ছে কি না হচ্ছে এটা অনেক অভিভাবকে এটা খেয়াল করেন না। তো সেখানে হয় কি, মেয়েটা তাড়াতাড়ি মা হয়ে যাচ্ছে, তার পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছে। তার যে কষ্ট, সে যে একটা কিছু হতে চেয়েছিল বা হতে পারে নাই, এই ধরনের কিছু আমি তুলে ধরেছি। আর যেটা হলো যে বর্তমান, সরি সেটা পরে আসছি। যেমন ধরেন একটা শহরে বড় হওয়া একটা মেয়ে, আর সেই গ্রামের সাথে টোটালি তার কোনো কানেকশন ছিল না। হুট করে বিয়ের পিঁড়িতে পা দেওয়ার জন্য সেই মেয়েটা যখন গ্রামে চলে যায়, গ্রামের পরিবেশে তাকে একেবারে নতুন একটা পৃথিবী মনে হচ্ছে।
এই নতুন পৃথিবীতে তার বিচরণটা যে কেমন হয়েছে, সে কিভাবে নিয়েছে, সে অবশ্যই ভালোভাবে নিয়েছে। আমার আপনারা বইটা যখন পড়বেন আপনারা বুঝতে পারবেন সে এত চমৎকার ভাবে নিয়েছে সেই জিনিসগুলোকে। যেমন আমি ছোট্ট করে বলছি, ঘইটা দেওয়া থেকে শুরু করি গরুর ঘাস কাটা, একটা শহরের মেয়ে সেটাও করেছে সেখানে গিয়ে। সে একটু দ্বিধাবোধ করে না। কিন্তু বর্তমানে যে আমাদের সমাজে যা বিয়ে হচ্ছে, মেয়েরা হয়তো একটু শিক্ষিত বা একটু ভালো পরিবার থেকে গেছে, তারা কিন্তু নাক শিক্ষায় এসব ব্যাপারগুলো যখন তারা করতে যায়, হ্যাঁ আমি শহরে বড় হয়েছি, কেন আমি গ্রামে সেগুলো করব, কেন আমাকে শহরে গ্রামে থাকতে হবে। এই যে হাজবেন্ডের পরিবারের সাথে যে তাদের বউকে নিয়ে যে একটা ঝামেলার সৃষ্টি হয়ে গেলে সেখানে ডিভোর্সের কাছাকাছি চলে যায়, মেয়েটা সংসার করতে পারে না। তো আমি সেসব মেয়েদেরকে আমি উদ্দেশ্যে লিখছি যে এখানে ধৈর্য ধরলে সবকিছু পাওয়া যায়। সবুরে মেওয়া ফল একটা কথা আছে না, যে আমার যে উপন্যাসের যে নায়িকা নিথুয়া, ও নিথু নামে ডাকতো। সেই নিথুয়া সবকিছু মেনটেন করে, নিথুয়া সব ইয়েকে পরিবারকে সবকিছু মেনটেন করে কোথায় যায় পৌঁছেছে, সেটা আপনারা বইটা পড়লেই বুঝতে পারবেন। জি, এটাই আপনাকে তুলে ধন্যবাদ। ধরেছি। আপনাকে ধন্যবাদ। এখন আমরা কমেন্টসে যাব। কমেন্টসের পরে আমাদের শ্রদ্ধেয় দাদা, বিজ্ঞ প্রাজ্ঞ সুধীজন ডক্টর সন্দীপক মল্লিকের কাছে তুমি রবে নীরবে এর একটু মূল্যায়ন শুনব। আমরা এখন যাচ্ছি কমেন্টসে। কাছে এবং দূরে থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদেরকে উৎসাহ জুগিয়ে যাচ্ছেন, তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমরা কিছু কমেন্টস পড়ছি। কানিজ ফাতেমা, সাথে আছি শুনছি, জি ধন্যবাদ। রেদওয়ান আহমেদ বর্ণ, অনন্য সাধারণ লাগছে। জাহিরুল হক খান বিপ্লব, অসাধারণ উপস্থাপন। তিথি, শুভকামনা জানাই। মেরিনা হোসেন, অসাধারণ একটা লাইভ প্রোগ্রাম, অসাধারণ বক্তব্য বলছেন কানিজ ফাতেমা। রেদওয়ান আহমেদ বর্ণ বলছেন দারুণ লাগছে বেশ। শরণার্থী সান্নিগিরি, অসাধারণ। মিঠুন লাল দেব, শুভকামনা, চমৎকার উপস্থাপনা। মেরিনা রেদওয়ান আহমেদ বর্ণ ভালোবাসা জানিয়েছেন, চমৎকার উপস্থাপনা। কানিজ ফাতেমা, খুব সুন্দর বক্তব্য সূচনা আপু, ধন্যবাদ। অপূর্ব বক্তব্য সূচনা আপু, জি ধন্যবাদ। তুমি রবে নীরবে, বাহ চমৎকার। কথাটাই তো একটা মহাকাব্য বলছেন রেদওয়ান আহমেদ বর্ণ। কানিজ ফাতেমা, সুন্দর উপস্থাপন। আমির হোসেন ভাই, জি ধন্যবাদ আপনাকে। মেরিনা হোসেন, সুইটি আপুর বইটির নাম খুব সুন্দর। জেবুন্নেসা সুইটি ম্যাম, চবিয়ান জেনে ভালো লাগলো, কততম ব্যাচ। আপনার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত হতে চায় কানিজ ফাতেমা ম্যাডাম, ইনশাআল্লাহ অনুষ্ঠানের পরে অবশ্যই হবেন। রজির সাজ্জাদ, আমাদের অন্যবন সাহিত্য পরিষদের সহসভাপতি, অসাধারণ উপন্যাস ও অপূর্ব প্রচ্ছদ। ধন্যবাদ সুটি ম্যাডাম, জি আমরা জানিয়ে দিলাম সুটি ম্যাডামকে ভালোবাসা জানিয়েছেন, আদাব দিয়েছেন। নুরুল আমিন, অভিনন্দন সকল গুণীজনকে। দিলারা ম্যাডাম ভালোবাসা জানিয়েছেন। নুরুল আমিন, চমৎকার আয়োজনে অনুপম উপস্থাপন। দিলারা ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাহিত্যের গ্রুপগুলো শুধুমাত্র সাহিত্য নয়, পাশাপাশি মানবিকতার বিকাশের মাধ্যম হিসেবে কাজ করে। রেদওয়ান আহমেদ বর্ণর উক্তি। কানিজ ফাতেমা, অনেক অভিনন্দন সুইটি ম্যাম, জি আপনাকেও অভিনন্দন। আসলে আমাদের আজকের যে অনুষ্ঠান, আমাদের জানা মতো আপন আলোয় প্রতিভাত প্রতিভাস, এই অনুষ্ঠানটি কেবলমাত্র লেখক এবং তার গ্রন্থকেই উপস্থাপন করা হয় এবং বাংলাদেশের মধ্যে এবং বাহিরেরও কোনো গ্রুপকে আমরা এরকম বিষয়ে উপস্থাপন করতে দেখিনি। সম্ভবত অন্যভবন সাহিত্য পরিষদ এই প্রথম কবিতা গ্রন্থকে উপস্থাপন করছে। আপনাদের প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। এখন তুমি রবে নীরবে এই উপন্যাসের মূল্যায়ন করার জন্য বা সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য ডক্টর সন্দীপক দাদা কাছে যাচ্ছি।
ধন্যবাদ হামিদ ভাই। যেমননেছা মাকে দেখছি, তার কথা শুনলাম, সে নয়নমোহন, এই মায়ের লৌকিক শক্তি সত্যিকার অর্থে আমাদেরকে দীপান্বিত করেছে। হয়তো প্রথম উপন্যাস, আসলে যদি বলি উপন্যাস উপনি অস ধন, এই যে ব্যুৎপত্তিগত একটু বিশ্লেষণ যদি আমি করি, উপ এখানে সমীপে কাছাকাছি নিয়ে যায়, অস মানে থাকা, অর্থাৎ জীবনের কাছে থাকার একটি প্রক্রিয়া। কাদের জীবন? সে মানব জীবন হতে পারে, অন্তত যাদেরকে আমরা বলি অন্য প্রাণী হতে পারে। আসলে সমন্বিত রূপমা কাজ করে। অখণ্ড জীবন দর্শন নবরসের মাধ্যমে গদ্যাহত ভঙ্গিমায় যখন উপস্থাপন হয়, কাহিনী থাকে, প্লট থাকে, চারিত্রিক সমৃদ্ধি থাকে, সব মিলিয়ে আমাদেরকে হয়তো উপন্যাসে একটা সত্যের দিকে নিয়ে যেতে চান। এখানে যেবনেছা মায়ের যে প্রক্রিয়ার উদ্ভাসন আমরা খুঁজে পেলাম, সেটা হচ্ছে যে শহর গ্রামের মায়েদের একটা বিভাজন কাজ করছে। আর মূল কথা হচ্ছে যে মায়েরা আমাদের সামাজিকীকরণে পৌরুষ তাড়িত হয়ে কেমন যেন মনে হয় বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত হচ্ছে। এটা কিন্তু মিথ্যে কথা নয়। এই যে স্পন্দনটা, মায়েরা তো সব মাই কিন্তু পরম সৃজন জ্যোতিশক্তির মাতৃরূপমা, এটি সত্য। আমরা যাকে স্রষ্টা বলি, যাকে খোদা, ভগবান, আল্লাহ বিভিন্ন নামে আমরা নামাঙ্কিত করি, তারই কিন্তু গুণময়, রূপময় মূর্তি, গুণময় প্রাকার কিন্তু একজন মা। সেই মা যখন উপন্যাসের, কবিতায়, ছোট গল্পের আদলে কথা বলতে লাগে, তখন কিন্তু আমাদের বোধ করতে অসুবিধা হয় না যে হয় আনন্দ নিয়ে লিখছে, না হয় সামাজিক বৈষম্যের কথা চলে আসছে, এই যে আত্মজাগৃতির কথা চলে আসছে, যে কিভাবে শোষিত হয় অবলীলায়, এবং একটা সিস্টেমেটাইজড ওয়েব আছে, তাতেই কিন্তু মায়েরা প্রকাশিত বিরোধ হতে পারছে না। এই যে মূল যন্ত্রণার স্টেমটাকে যেগুলোতে মা আনতে পেরেছে। আমি যতদূর শুনলাম, আমি ভাইয়ের কাছ থেকে পাঠ করলেন এবং মায়ের কাছ থেকে শুনলাম, আমি ভীষণভাবে আপ্লুত হয়েছি যে আমরা কিন্তু মনে করি যে মায়েরা মাই থাকবে, ঘোমটা দিয়ে থাকবে এবং এক ধরনের আচরণ বিধি নিয়েই তারা জীবনযাপন করবে। তারা যে প্রকাশিত হতে পারে, তারা যে মৌলিক মানবিক শক্তিতে ভস্মর হতে পারে এবং তারা প্রচলিত সমাজ ব্যবস্থার পৌরুষতাড়িত বা মার সম্মিলনে যে একটা প্রগতিপন্ন শক্তি জাগ্রত হতে পারে, সেটি কিন্তু আমরা চাই। এই উপন্যাসের ভিতরে আমি বুঝতে অসুবিধা হয়নি যে এই ধারাটা, এই যেবনেছা মা একজন লেখক, একজন শক্তি, একজন মাতৃশক্তি, এই ঐকমত্যটা, এই লীলাময় শক্তিকে জাগ্রত করতে সচেষ্ট হয়েছে। এক মাকে কৈশোর থেকে জাগ্রত করতে 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 সংসার জীবন, তার আনুপূর্বিকতা, জীবন যাপনা, সবকিছুর মূলে কিন্তু ভালোবাসাময়, আনন্দময়তা থাকলেও যে আমরা যেন মনে করতে পারি আরো যেন সঠিক বিকশিত হতে পারলো না, লেখাপড়া হলো না, বিয়ে হয়ে গেল, সন্তানাদি হলো, প্রকাশ বিকাশের ক্ষেত্রটা হলো না। ওই বাচ্চারা বড় হোক, সোনামণিরা বড় হোক, বা স্বামীর সেবা করে যায়, এটাই বোধহয় মৌলিক ধর্ম। কিন্তু তা বাদেও আজ এই পৃথিবী যে আধুনিকায়নের বিশ্ববিচ্ছুত একটা প্রক্রিয়া চলে আসছে, মায়েরা শারীরিকভাবে মা হলেও মনন সমৃদ্ধিতে, প্রজ্ঞান, তাদের ধীশক্তি, জেন্ডারলেস, এই শক্তিটা জাগ্রত করার জন্য আমার মনে হয় আমাদের প্রিয় আমির ভাইয়ের আহ্বানকে নড়ছাড় করতে পারেনি আমাদের এই সুস্মিত সুন্দর মা। যে এখানে তার কথা হবে, তার উপন্যাসের কথা হবে, অপূর্ব। যে এই যে প্রকাশ বিকাশের ব্যাপার, প্রতিবাদ হওয়ার, কারণ আমি আগেই বলেছি, আমি এবার শেষ করব, যে পরম সৃজন জ্যোতিশক্তি, যাকে আমরা হয়তো গড, খোদা, স্রষ্টা, ভগবান, পুরুষোত্তম বলি, পরম ব্রহ্ম, সেই শক্তিরই কিন্তু
গুণময় রূপময় এক একজন মা। মা হিসেবে উপন্যাস লিখেছে, উপনিয়ন্ত্রণ। আর মা শব্দের অর্থ মেজারমেন্ট অফ অল স্পিয়ার্স অফ অল থিংস অফ দিস ওয়ার্ল্ড, অর্থাৎ সোজা কথা সকল কিছুরই পরিমাপন শক্তি এক একজন মা। এই সত্যটা প্রতিভাত হয়েছে আরেকবার আমি সুস্মিত জেবুন্নেসা মায়ের কাছ থেকে। তার আমির ভাই যতটুকুন পাঠ করলেন তার পত্র থেকে আমার মননে কিন্তু এটাই জেগেছে। আমির ভাই জি, ধন্যবাদ। অন্নভূবন সাহিত্য পরিষদের অভিভাবক শ্রদ্ধেয় ডক্টর সন্দীপক মল্লিক। তুমি রবে নীরবে বইটি প্রকাশিত হয় অক্ষরকৃত প্রকাশন থেকে। প্রথম প্রকাশ ফেব্রুয়ারি 2021। গ্রন্থ সত্য মুনিয়া আজমল, প্রকাশক আনিসুল ইসলাম সুজন, অক্ষরবৃত্ত হাজী ইকবাল বিল্ডিং, 3য় তলা, 3 নজির আহমেদ চৌধুরী বাইলাইন, আন্দরকিল্লা, চট্টগ্রাম থেকে। পরিবেশক বাতিঘর, অমর বইঘর। এবং ঘরে বসে যদি ভিজিট করতে চান www.রকমানি.com, এবং সরাসরি অর্ডার করতে চাইলেও ফোন নাম্বার বইতে দেওয়া আছে। এবং প্রচ্ছদটি করেছেন দেলোয়ার রিপন। মুদ্রণ বাছাই চারুকলা কম্পিউটার্স অ্যান্ড প্রিন্টার্স, জিএ ইউনিট, আন্তর্জাতিক চট্টগ্রাম। মূল্য ধরা হয়েছে 220 টাকা। এবং বইটি উৎসর্গ করা হয়েছে রেজাউল হক। এবং রেজাউল হক হচ্ছেন সম্ভবত জেবুন্নেসা সুইটি ম্যাডামের হাজবেন্ড, স্বামী। হ্যাঁ, দেখলেন তো, যতই টানাপোড়েন চলুক না কেন সংসারে, উৎসর্গ কিন্তু হাজবেন্ডই পায়। যাই হোক, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো যে আমরা ইনশাল্লাহ আবার আসবো। জি জি, আমরা আমাদের আরেক অতিথি, একজন শিক্ষিকা, একজন কবি এবং গল্পকার। তার গল্পের বইটা আমরা পাইনি, তার যে বইটা পেয়েছি সেটা হচ্ছে শ্বেতপদ্মের কাব্য, উম্মে হাবিবার সূচনা। উনি আমাদের অন্নভূবন সাহিত্য পরিষদের উষারত্ন থেকে পরিচালক হিসাবে এবং কর্মঠ পরিচালক হিসাবে আছেন, এখনো আছেন। এই জন্য তাকে শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই। এবং তার এই গ্রন্থটির প্রকাশক হচ্ছে শিবু ওজা, প্রকাশনায় সপ্তর্ষি প্রকাশন, টঙ্গী বাজার, গাজীপুর। প্রচ্ছদ করেছেন আল নোমান। প্রথম প্রকাশ বইমেলা 2021। অনলাইন পরিবেশক রকমারি.com এবং পরিবেশক হরিতপত্র প্রকাশন। মুদ্রণের জনপ্রিয় প্রিন্টার্স। মূল্য 250 টাকা। উৎসর্গ করেছেন যার টক ঝাল মিষ্টি সহযোগিতায় কলমকে সঙ্গী করতে পেরেছি। আর পড়তে হবে? এবং যার হাত ধরে মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি আমার অকৃতম বন্ধু মাসুদুজ্জামান খান। সম্ভবত উনিও ম্যাডামের হাজবেন্ড নাকি? জি, আমরা ওনার জীবনীটা পড়ছি। উম্মে হাবিবার সূচনা। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় জন্মগ্রহণ করলেও শৈশব কেটেছে নীলফামারী জেলার নীল সাগরের কোল ঘেঁষে মায়াময় প্রকৃতির মাঝে। তিনি নীলফামারী সরকারি মহিলা কলেজ থেকে বিএ এবং উত্তরা ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে এমএ এবং সর্বশেষ ইংরেজিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এমএ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেছেন। বর্তমান ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত মুসলিম মডার্ন একাডেমিতে সহকারী শিক্ষক ইংরেজি হিসেবে কর্মরত থেকে সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তার লেখা গান ও কবিতা এটিএন বাংলা টেলিভিশনে প্রচারিত হয়েছে। এ পর্যন্ত 60টি যৌথ কাব্য প্রকাশিত হয়েছে এবং আরো কয়েকটি প্রকাশিতব্য রয়েছে। আরো কয়েকটি যৌথ কাব্য গ্রন্থ প্রকাশ হওয়ার পথে। তিনি কয়েকটি অনলাইন সাহিত্য গ্রুপে নিয়মিত লিখে যাচ্ছেন। যে আমরা পাইনি, তবে মাসুদুজ্জামান খান সম্ভবত আমাদের
আম, উনি বলবেন, লেখকই বলবেন। এবং এই বইটা টোটাল পৃষ্ঠা সংখ্যা 96, 6 ফরমার বই। তার তার লেখা কবিতা থেকে আমরা প্রথম যে কবিতাটা সেটা পড়ছি। প্রিয় বাংলাদেশ আমার, ওগো মধুরিমা, সবুজ শ্যামলিমা, ও আমার জন্মভূমি, তোমার সুবিত মায়া, বন বিটপের ছায়া, রূপেতে অতুল্য তুমি। সুন্দর দেশাত্মবোধক কবিতাটি। এবং এখানে রবীন্দ্রনাথের ত্রিপুটিকে অনুসরণ করা হয়েছে এবং দেশ মাতৃকার যে সৌন্দর্য, রূপময়তা এবং শ্যামলিমা সহ দেশ মাতৃকার বন্দনা করা হয়েছে। আমরা তার এই লেখনীকে স্বাগত জানাচ্ছি। তার আরো কিছু কবিতা আমরা পড়বো ইনশাল্লাহ। একটা ছোট একটা মেসেজ আছে, কিন্তু বাট মেসেজটা অনেক বড়। সেই কবিতাটা একটু পড়ছি। সীমাবদ্ধতা। টিকটিকি গিরগিটি উট পাখির ডিম খায়, উট পাখি উড়ে না, বসে শুধু পস্তায়। জেব্রার গলা দেখো আকাশটা ছুতে চায়, পিঁপড়া কামড়ালেও প্রতিবাদ নাহি পায়। চঞ্চলা হরিণী ঝর্ণার মতো ধায়, উদরের শব্দেও ভয়সে ছুটে দেয়। বাগেরই হুঙ্কারে বন থরকম্প, শেয়ালের কৌশলে হয় হতবম্ভ। পশুরাজ সিংহ চরণে বেশ ভার, মুশিকের কাছে তবু হয় মাথা নত তার। লোক কয় গজমতি অহং এর ফেলে পা, বিপদে চামচিকাও এসে দেয় এক ঘা। শির যতই উঁচু হোক, আসুক যতই জয়, তুচ্ছের কাছে মাথা তবুও নোয়াতে হয়। কবিতাটার মূল যে উনি বুঝাতে চেয়েছেন বা যেই মেসেজটা দিয়েছেন, টিকটিকি গিরগিটি সিংহ হাতি যাই বলুন না কেন, মূল যে মেসেজ সেটা হচ্ছে শির যতই উঁচি হোক, আসুক যতই জয়, তুচ্ছের কাছে মাথা তবুও নোয়াতে হয়। অসাধারণ অসাধারণ কাব্যিকতা। এবং আমি খুবই অভিভূত হয়েছি এই মেসেজটা দেওয়াতে। কারণ হচ্ছে একটা কবিতা জীবনের কথা বলে, সাহিত্য জীবনের কথা বলে, জীবন বোধের কথা বলে, এবং জীবন যেই ভাবে পরিচালিত হয়, যেভাবে পরিচালিত করতে হয়, তার অনেক সাজেশন কিন্তু, অনেক কথাই কিন্তু লেখকরা বলে যায়। সাহিত্য শুধু রঙ্গমঞ্চের জন্য নয়, শুধু রস আহরণ করার জন্যই নয়, কিন্তু জীবন বোধের রস আহরণ করতে হয়। এবং সেটাই উনি এই 4 লাইনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এবং তার কিছু কবিতা, আরো কিছু কবিতা আছে। আমিও মানুষ, তুমিও মানুষ বন্ধু, তবে কেন বিভেদের রেখা টানো সর্বকাল। আমাতে আছে তোমার পরিচয়, তোমাতে আছে আমার মিলনের গান। কবিতায় উনি এমন কথাই বলছেন, উনি মানুষের যে ভেদাভেদ সেটা ভুলে যান নাই, সেটা এখানে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এবং আমি অভিভূত। উনার আরেকটি কবিতা, বন্ধু তোমার 7ই মার্চের অমিয় বাণী। শূন্য উঠোনে একদিন বন্ধু গেয়েছিলে কথা, কথা গান, যার তাল লয়ে লক্ষ পায়ের দৃপ্ত আওয়াজে ভরেছিল রণাঙ্গন। অসীম সাহস আর পাহাড় সম শক্তিতে নতজন হলো হায়নার দল সেই বিরান উঠোনে।
বপিত হলো অগণিত আশার লক্ষ লক্ষ বীজ। আজ সেই উঠোনে বৃক্ষেরা মাথা উঁচু করে দাঁড়িয়ে সবুজ পাতা নাড়ে, স্নেহ দেয়, স্নিগ্ধ পরশ দেয়। চোখ মেললেই দেখতে পাই সবুজ পাতার উত্তমতা, কান পাতলেই শুনতে পাই শুকনো পাতার মর্মর বাণী। হে বন্ধু, তোমার সেই গীতিময় কথা বৃক্ষের পাতায় পাতায়, হাওয়ায় হাওয়ায় পেরিয়েছে বনভূমি, পেরিয়েছে ঝর্ণা সমুদ্র, পেরিয়েছে এভারেস্ট, পৌঁছেছে 10 দিগন্তে, ভেসে বেড়াচ্ছে বিশ্বের কণ্ঠে কণ্ঠে। তোমার সেই মোহনীয় সুর আজও শোনা যায় নদীর টানে, মুক্ত মনে উড়ে বেড়ানো পাখির গানে। সেই অমীয় বাণী মহাকালের গ্রন্থে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হবে বলে গোটা বিশ্ব আজ ব্যাকুল। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, চ্যালেঞ্জার দ্বীপ থেকে মহাকাশ, সর্বত্রই আজ তোমার সেই উদ্দীপনাময় শব্দমালা খোদিত হতে চলেছে। প্রগতিশীল প্রজন্ম আজ মধুমক্ষিকার মতো শব্দগুচ্ছের নির্যাস আহরণে বদ্ধপরিকর। তোমার সেই মহাকাব্য তথা মুক্তির সনদ মুক্ত সভ্যতার দিশারি হবে প্রজন্ম থেকে প্রজন্ম। কত সুর আসবে, কত গীত হবে রচিত, কত গান হয়তো হবে মলিন। হে বন্ধু, তোমার তাল লয়হীন কথা কথা গান রবে চিরদীপ্তমান, রবে অমলিন। 7ই মার্চের ঐতিহাসিক সেই ভাষণকে উদ্দেশ্য করে উনি এই কবিতাটি লিখেছেন। বন্ধু তোমার বলতে এখানে বঙ্গবন্ধুকে বুঝিয়েছেন সম্ভবত, এবং খুব সুন্দর একটা কবিতা আমরা শুনলাম। ওনার কবিতার মধ্যে অনেক কিছুই সন্নিবেশন করা আছে এবং জীবনকে উনি খুব কাছ থেকে নিরীখ করেছেন বলেই আমার মনে হয়। এবং আমরা এই বইটির সম্পর্কে কবির কাছ থেকেই জানতে চাইব। উম্মে হাবিবা সূচনা, আপনার এই বই, এই গ্রন্থ লেখার পেছনে কে অনুপ্রেরণা জুগিয়েছে এবং এর ভিতরের কথা এবং আপনার কাছে শুনতে চাই। আর অন্য ভুবন সম্পর্কে আপনার মন্তব্য বা আপনি অন্য ভুবনকে কিভাবে দেখেন এটাও একটু বলবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আমির ভাই। প্রথমে একটু বলে নেই, বন্ধু তোমার 7ই মার্চের অমীয় বাণী আপনি যখন পড়ছিলেন আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে গিয়েছিল, মানে আমি তন্ময় হয়ে শুনছিলাম, আসলে খুব ভালো লেগেছিল। একটা কবিতা আসলে এভাবেই জীবন্ত হয়ে ওঠে। কবিতা তো নিষ্প্রাণ একটা বিষয়, কিন্তু এটা জীবন্ত হয় কিন্তু আসলে মুখে মুখে যত বেশি প্রচারিত হবে, যত বেশি এটা বলা হবে, যত বেশি বলার মাধ্যমে এটা মেসেজটা বিভিন্ন জায়গায় পৌঁছবে, তত বেশি এটা প্রাণবন্ত হয়ে ওঠে আসলে লেখা। আর এবার আমি বলি অন্য ভুবন সাহিত্য পরিষদ সম্পর্কে। আমার আসলে প্রথমের দিকে বছর দেড়েক আগে বা বছর দুয়েক আগে অনলাইন কিছু গ্রুপ আছে এটা আমার জানা ছিল, কিন্তু আমি আসলে অ্যাড হতে পারিনি কিছু কারণে। তো প্রথমে আমি একটা গ্রুপে অ্যাড হয়েছি, তারপরে আমার শ্রদ্ধেয় খালেদা ম্যাম, যাকে আমি স্মরণ করছি আজকে, যিনি আমাকে বলেছেন তুমি মানে সদস্য হতে পারো। তো আমি এখানে সদস্য হলাম। হওয়ার পরে আসলে আমার অনেক ভালো লেগেছে, যে কারণে সেটা হচ্ছে হয়তো আমরা অনেক সময় সামনে অনেক কথা বলতে খারাপ লজ্জা লাগতে পারে বা একটা আনইজি ফিল করি, বা হয়তো বলতে পারি যে বেশি বাড়িয়ে বলছি কিনা। আসলে আমি বাড়িয়ে বলছি না। একজন গ্রুপ প্রতিষ্ঠাতা হিসাবে আমাকে গ্রুপ প্রতিষ্ঠাতাকে আমার যে জিনিস সবচেয়ে ভালো লেগেছে, অত্যন্ত মেধাবী একজন মানুষ এবং অত্যন্ত রুচিশীল একজন মানুষ। এই দুটো জিনিস আসলে আমাকে খুব মুগ্ধ করেছে। এই দুটো জিনিস আমাকে খুব মুগ্ধ করেছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে অন্য ভুবন সাহিত্য পরিষদ, আমি আরো অনেকগুলো গ্রুপের সাথে আছি, ম্যাম যেমন বললেন। তো অনেক গ্রুপে আসলে অনেক ভালো ভালো মানুষ আছেন। তো এখানে তো আসলে দীর্ঘদিন ধরে আমি
আছি, যার কারণে এখানকার বিষয়গুলো বেশি ভালো বুঝি আর কি। সেটা হচ্ছে এখানে কেমন করে যেন জানি না, হাইলি এডুকেটেড পারসন আমি বেশিরভাগই দেখি। এবং এখানে হাইলি এডুকেটেড বলতে যে আসলে শুধু সার্টিফিকেটের নিরিখে আমি বিচার করছি তা নয়, শুদ্ধতম মানুষগুলোকে আমি পাই, অন্য গ্রুপেও পাই, এখানেও পাই। এখানে আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে, এখানে টিচার অনেক বেশি, সেটা একটা ভালো লাগার বিষয়। আর সবাই অত্যন্ত সহযোগিতা মনোভাব সম্পন্ন। হ্যাঁ, সহযোগিতার করবার যে ইচ্ছাটা, আকাঙ্ক্ষা এখানে সবার মধ্যে আছে। আর মাথার উপরে যারা বটবৃক্ষ হয়ে আছেন, সন্দীপক বাবাই, আরো আছেন যারা আলমগীর স্যার, আরো আছেন এরকম, আরো অনেকে আছেন আসলে, যারা মাথার উপর বটবৃক্ষ হয়ে আছেন এবং যারা সবসময় অনুপ্রেরণা দেন এবং বিভিন্নভাবে আমাদেরকে পরামর্শ দেন। তো অন্নভুবন সাহিত্য পরিষদ আসলে এর জন্য আমার অনেক ভালো লাগে। আমি আরো কিছু গ্রুপে আছি, সেগুলো যে মন্দ লাগে সেটা বলছি না, সেগুলোও ভালো লাগে। আসলে এখানে কাজ করছি তো প্রতিনিয়ত, এই জন্য আর কি এটার কথা আমাকে বলতেই হচ্ছে, বলবোই। আর আমির ভাই যেটা বললেন আমার বই কবিতা মানে লেখার কথা যেটা বললেন, আসলে আমি ছোট থেকেই আমার বই পড়ার প্রতি একটা অসম্ভব নেশা ছিল, যেটা আসলে আমাদের জেনারেশনের মনে হয় অনেকেরই ছিল। তো সেই নেশা থেকে আমি কবিতা খুব পড়তাম। নজরুলের অনেক কবিতা আছে যেগুলো আসলে বুঝতাম না, কিন্তু পড়তে ভালো লাগতো। রবীন্দ্রনাথের কবিতা আছে যেগুলো আসলে বোঝা যায় সহজে, কিন্তু নজরুলের কিছু কবিতা আছে সহজে বোঝা যেত না, কেন যেন আমার মন টানতো, আমি পড়তাম। আর আমি প্রথম কবিতা লিখি আমি যখন নবম শ্রেণীতে পড়ি, তখন স্কুল ম্যাগাজিনে আমি প্রথম কবিতা লিখি। তখন থেকে আসলে কবিতা লিখতে ভালো লাগতো। বিভিন্ন সময় আমার অনেক কবিতা আছে যেগুলো লেখা আছে। আমির ভাই যে কবিতাটা একটু আগে বললেন, মিলনের গান, এই কবিতাটা আমি হিসাব করেছি আমার 21 বছর আগে লেখা। এটা যেদিন আমি এখানে পাবলিশ করি, একটু পরিমার্জিত করে করেছি, কিন্তু আমার কবিতাটা লেখা 21 বছর আগে। তো এভাবে আসলে নিজের নেশা থেকেই কবিতায় আসা। আর লকডাউন পিরিয়ডটা একটা সুযোগ করে দিয়েছে, যেটা আমার কর্মজীবন, যেটা আসলে আমার কর্মজীবনের আগে হচ্ছে, বৈবাহিক জীবনেরও আগে যদি বলি, পড়াশোনাটা এত বেশি, ওই সময় আসলে স্ট্রাগল করেছি, একটা চাকরি পেতে হবে তার জন্য স্ট্রাগল করেছি, চাকরি পাওয়ার পরই হচ্ছে বৈবাহিক জীবনে প্রবেশ করেছি, এরপরে দুটো বেবি হয়েছে। অ্যাকচুয়ালি ধারাবাহিকতায় একটার পর একটা আসার কারণে আমার লেখাগুলো ডায়েরিতে আবদ্ধ ছিল, কিন্তু ওটাকে যে আমি একটু নার্সিং করব বা ওটাকে নিয়ে আমি কিছু করব, সেই চিন্তাটা মাথায় থাকলেও প্রকাশ করতে পারছিলাম না। তো এই সময়টা আসলে আমি কাজে লাগিয়েছি, এই গত 1.5 বছরটাকে কাজে লেগেছে, ওগুলোকে গুছিয়েছি, অনলাইন এই অন্নভুবনে লিখেছি, লিখে সেগুলোকে আমি একসাথে করে, অনেকে আমাকে অনুপ্রাণিতও করেছেন এগুলো বই বের করবার জন্য আসলে, তারপরে আমি বই বের করেছি। আর আমার লেখার মধ্যে যে উপাদানগুলো, ভাইয়া যেটা বললেন যে আসলে আমি জীবন অনেক কাছে থেকে আসলে দেখেছি, আমি একটা জিনিস বলি, একেবারেই রুটলেস জীবন যেটাকে আমরা বলি, সেই জীবনটা আমি যত কাছে থেকে দেখেছি, আমি টপমোস্ট লেভেলের জীবনও তত কাছে থেকে দেখবার আসলে সুযোগ পেয়েছি। তো যার কারণে আর আমি ধারণ করি যেটা, সেটা হচ্ছে মানবতা, বোধ এবং সত্য, এই দুটোকে আমি খুব ধারণ করি এবং আমি খুব আশাবাদী মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই। এই তিনটা জিনিস হচ্ছে আমার কবিতার উপজীব্য। এক হচ্ছে আমার মানবতা বোধ, এক হচ্ছে আমি আশাবাদী, আর এক হচ্ছে সত্য। এই তিনটা জিনিসকে আমি উপজীব্য করে লিখি এবং এই তিনটা জিনিসই আমার মনে হয় আমার লেখায় কোনো না কোনো ভাবে ঘুরে ফিরে আসবে। ধন্যবাদ ভাইয়া। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করলেন, নিজের ব্যাপার, কবিতার বই সম্পর্কে আপনি বললেন। আসলে আমরা জানি যে আপনি মানে আবৃত্তির চেষ্টা করেন, হ্যাঁ, এবং আবৃত্তিকার হিসাবেও আমরা মাঝে মধ্যে দেখি আপনাকে। আমরা কি আপনার এই শ্বেতপদ্মের কাব্য থেকে আপনার কণ্ঠে আপনার কবিতা শুনতে পারি? জি জি, অবশ্যই। ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে তাহলে আমরা আমি আমাদের আমাদের গ্রুপের অভিভাবক শ্রদ্ধেয় সন্দীপক দাদার কাছে এই শ্বেতপদ্মের কাব্য গ্রন্থ নিয়ে
একটা সংক্ষিপ্ত মূল্যায়ন শুনবো। আচ্ছা, আমি একটা কবিতা পড়ছি। কবিতাটা হচ্ছে সিম ফুলের মৃত্যু। এই কবিতাটার পেছনের গল্পটা একটু বলি। আমার একটা ছোট ছাদ বাগান আছে, সেই ছাদ বাগানে আমি সিম লাগিয়েছি। তো আমি একদিন ছাদে যেয়ে দেখি সিম ফুল, অনেকগুলো ফুলই মানে বেশিরভাগ ফুলগুলো ঝরে পড়েছে। তো ওই ঝরে পড়া দেখে আমার ভেতরে একটা রিয়েলাইজেশন এসেছে। সেই রিয়েলাইজেশন থেকে আসলে আমার এই কবিতাটা লেখা, যে আসলে সিম ফুল ঝরে যায়, মানুষও ঝরে যায়। তো সিম ফুলগুলো কেন ঝরেছে সেটার যেমন আমি কারণ খুঁজেছি, সেটার সাথে মানুষের জীবনের আসলে একটা মানে মানে যোগ সাজস আমি খুঁজে পাবার চেষ্টা করেছি আর কি। তো সেই কবিতাটা একটু আমি পড়ি। বাগানখানা সাজিয়েছি নতুন গাছে, এই ধরো শিউলি, বেলি, জুঁই, চামেলি, আর পাশে রয়েছে কিছু মনোহরা অর্কিড। কিছু মেলানো মেশানো নানা পদের গাছও রয়েছে সেথায়। অন্য পাশে শখ করে কিছু সিম বীজ পুঁতে দিল। যখন শীত আসি আসি করছে, মঞ্জরিত পল্লবের কিনারায় হীরের নাকফুলের মতো শিশির বিন্দু চোখে পড়ছিল। ঠিক তখন কিছু শিম বীজ লাগিয়েছিলাম। মাঝে কেটে গেল প্রায় মাসখানেক বা তারও বেশি। ডালপালা ছড়িয়ে মৃদু হাসিতে জানিয়ে দিল তার অবস্থানের কথা। কদিন পর আনন্দে নেচে উঠল আমার মন। সাদার বেগুনি রং সমেত ভরা যৌবনা রূপবতী ফুলগুলো খুব অহংকার নিয়ে আকাশ ছুঁবে বলে ঠিক সোজা হয়ে দাঁড়িয়ে রইল। নানা ব্যস্ততায় কদিন যাওয়া হয়নি সাথে। এক ভোরবেলা প্রার্থনা শেষে দ্রুত গেলাম রূপবতী শিমপুরের রাজ্যে। ঠিক তখনও ভোরের আলো ছোটেনি আলো দিতে। উদীয়মান সূর্যের আভায় চারিদিকে আলোর হাতছানি। শিমরাজ্যে যেতেই মন গেল বিষাদে ভরে। মাচানতলায় গেলাম আরো তাড়াতাড়ি করে। হায়, এ কি সর্বনাশ! বেগুনি রং নীল বাষ্প হয়ে উড়ে গেছে। শুভ্রতার শুষ্ক কফিনে ঢাকা অজস্র সিম ফুল পড়ে আছে মাচান তলায়। নিষ্প্রাণ হয়ে বসে রইলাম খানিকক্ষণ। কে যেন পবন বেগে কর্ণকুহরে প্রবেশ করিয়ে গেল। ওদের হয়েছে অপমৃত্যু। আঁতকে উঠলাম। দেখি শেকড়ের জায়গাটা শুষ্ক আর চৌচির হয়ে গেছে। বুকের ভেতর কষ্ট হচ্ছিল খুব। দক্ষিণ থেকে উত্তর দিকে দমকা হাওয়ার মতো আমার পেছন দিয়ে চলে গেল কিছু একটা। ফিসফিস করে বলে গেল, কিছু অপমৃত্যু, তবে কিছু মরেছে শত্রুর আঘাতে। শত্রুকে? কোনো রোগ বা ভাইরাস, বা কারো খামখেয়ালিপনায় উঠে এসেছিল হাতের মুঠোয় কিছু তাজা ফুল। ভাবতে ভাবতে একটা প্রজাপতি আমার সামনে দিয়ে অর্কিড গাছ থেকে উড়ে শিম গাছের মাথায় এসে বসলো। প্রজাপতিটা দেখতে দেখতে আমার চোখ গেল ছোট ছোট কচি কচি কিছু শিমের উপর। তবে ফুল ঝরেছে যতগুলো সে তুলনায় নেহায়েতই কম। এবার যেন একটা মানে খুঁজে পেলাম। কিছু ফুল ঝরেছে অনাহারে, কিছু ফুল ঝরেছে শত্রুর আঘাতে, আর বাকি ফুলগুলো নতুন প্রজন্ম দিয়ে পৃথিবীর ঋণ শোধ করে চলে গেছে চিরতরে। ঝরা ফুলগুলোর দিকে অপলক তাকিয়ে রইলাম। হঠাৎ মনে হলো আমি ওদের কথা শুনতে পাচ্ছি। শুচিশুভ্র কফিন পরা কিছু শিমফুল যেন বলে উঠল, আমরাও দিতে চেয়েছি তোমার প্রতিদান, তুমি দিতে দাওনি। আমার দিকে যেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলছে, ওরা কিছু খাবার আগে খেয়ে ফেলেছিল, তাই ওদের সমস্ত শক্তি দিয়ে তোমাকে কিছু দিয়ে গেছে। আমরা পারিনি, আমরা হেরে গেছি।
ও তাই তো, হাত জোর করে শুধু বললাম, আমায় ক্ষমা করে দিও, তোমাদের আমি বাঁচবার রসদ দিতে পারিনি। অন্য সব ফুলেরা বলে উঠল, অনাহারে থেকে শত্রুর সাথে পারিনি জিততে, তাই অকালেই আমরা হেরে গেছি মৃত্যুর কাছে। আমি হতবাক হয়ে রইলাম। হঠাৎ সম্বিত ফিরে পেলাম, পেছনে কে যেন আমার আঁচল ধরে টানছে। তাকিয়ে দেখি আমার অসুস্থ ছোট্ট শিশুটি, যে জানে না আর খুব অল্প সময় এই পৃথিবীর প্রজাপতিগুলো তার খেলার সঙ্গী হবে। মা, তুমি কার সাথে কথা বলছো? কেউ তো নেই এখানে। না বাবা, আমি তো কথা বলিনি। হ্যাঁ মা, খানিকক্ষণ দাঁড়িয়ে তোমায় ডাকছি, শুনছো না বলে আঁচল ধরে টানলাম। তুমি কার সাথে যেন কথা বলছিলে। আমি চমকে উঠলাম। তাই তো, কথা বলছিলাম। কার সাথে? এই মৃত সিম পরিবারের সাথে। ওর হাত ধরে ঘরে ফিরে গেলাম, কিন্তু বোধে নিয়ে এলাম নতুন কিছু। বারবার শুধু মনে হলো, আমরাও তো এক একজন এক একটি সিম ফুল। ধন্যবাদ। অসাধারণ কবির কণ্ঠে শুনলাম কবির কবিতা, বেশ অনেক বড় কবিতা। সিম ফুলের মৃত্যু, উনি যেই রূপক, যে ব্যঞ্জনার মাধ্যমে জীবনকে তুলে ধরার চেষ্টা করেছেন, আমরা ওনার কবিতার উপর এবং ওনার এই কাব্যগ্রন্থ শ্বেতপদ্মের কাব্য, এই বইটি সম্পর্কে সংক্ষিপ্ত মূল্যায়ন শুনবো আমাদের শ্রদ্ধেয় ডক্টর সন্দীপক মল্লিক দাদার কাছ থেকে সংক্ষিপ্তভাবে। শ্বেতপদ্মের কাব্য, এটি যদি আমি ধারণ করি, শ্বেত তো শুভ্রতার উপমা, পবিত্রতার উপমা, অভাববিদ্ধ অমলিন প্রেমময় শক্তির উপাসনা। আসলে আমাদের জীবনধারা তো প্রেমময় একটি প্রক্রিয়া, পরম স্রষ্টা। আমরা মানি কি নাই মানি তাতে কিছু যায় আসে না, কারণ আমরা সৃষ্ট হয়েছি, আমাদের পিছনে স্রষ্টা আছে। এটা মহাবিজ্ঞান, মহাযৌক্তিক কথা। এখন কবিতা কখন হয়ে ওঠে আমাদের মননে, কখন সঞ্জীবিত হয়, এটি একটু ভাবনার বিষয়। যখনই পরিপার্শ্ব থেকে চেতনা আসে, পিতৃ মাতৃ সান্নিধ্য, পরিবারের সান্নিধ্য, সময় বন্টনের অভিধায়, শিক্ষা সুশিক্ষা, ক্লাস ওয়াইজ শিক্ষা নেওয়ার প্রক্রিয়া চলে, সমস্ত শিক্ষাদীপ্ত হই, তার মানে মানববিদ্যার সম্পূর্ণতা কিন্তু আমরা লালন করি। একটা পর্যায়ে কবিতা কখন হয়ে ওঠে, গদ্য কখন হয়, প্রবন্ধ কখন হয়, উপন্যাস কখন হয়। সূচনা মায়ের শ্বেতপদ্মের কাব্য সম্পূর্ণরূপে জীবন বিখ্যা সমন্বিত অপাবৃদ্ধ একটি প্রক্রিয়ার সামিল। অর্থাৎ আমি সবচেয়ে ভালো থাকতে চাই, সবাই ভালো থাকুক, এই আনন্দে পুষ্পিত মহিমায় আমি দীপ্ত হব, সঞ্জীবিত হবে আমার পরাগ সিক্ত জীবন। এমনি ধারায় কিন্তু আমি জাগ্রত হই, কবিতা হয়ে ওঠে। যদি বলি কবিতা ক বয়স এই মরফিন থেকে, ক্রিয়ামূল ধাতু বা ক্রিয়া প্রকৃতি থেকে এসছে, ক বয়স, এর অর্থ হচ্ছে স্তুতি বা প্রশংসা করা। তাহলে আমি কিসের স্তুতি করব, কিসের প্রশংসা করব? যতটুকুন আমার জীবন দর্শন পরিচ্ছন্ন হয়েছে, ইহকাল পরকাল পরিব্রাপ্ত। আসলে সবসময় শিখতে হয়, ভাবতে হয়, অধীত বিদ্যার সহায়তায়। যারা মনুষ্যত্বের দীপাবলি শক্তি লালন করেন, তাদের কথা শুনতে হয়, তাদের আচরণবিধি, তাদের আদর্শকে নিয়ে আমরা সম্বুদ্ধ হয়ে উঠি। কিন্তু যখনই সম্বেগ কাজ করে, তখন কবিতা হয়ে ওঠে যে কি অপরূপ জীবন আমার,
এখনো সোনার বাংলায় আকাশে ওঠে চাঁদ, এখনো পূব আকাশে সূর্য করুজ্জ্বল দিনের আভা। একেবারে আমার লেখা এই সঙ্গীত রূপায়ণা, কিন্তু এটা তখনই সর্বজনীন সার্বভৌম হয়ে ওঠে যখন সকলের মননের কথা বলে। সূচনা মা, তার নাম তো সূচনা, আসলে মানবিকতার সূচনা তার চক্ষুষ্মান রূপ অবয়বে। সুস্মিত সুন্দর একজন মানবী, একজন মা, তার মননে শুদ্ধতার রূপমা, পরিশুদ্ধির আলপনা, সম্বেগে কবিতা হয়ে উঠেছে তার মননের কথা, অভাববিদ্য শুদ্ধতার কথা। আমি ভাইয়ের কণ্ঠে শুনলাম তার পরিচিতি, তার কথকতা, তার কবিতা, সত্যি তাই। অন্য ভ্রমণের পাতায় বা অন্য যে কোনো গ্রুপে যখন তার কবিতা পড়েছি, তখনই মনে হয়েছে এই মাটি শুধু লৌকিক শিক্ষায় সুশিক্ষিত নয়, এই মাটি চিন্তাদীপ্ত, বিবেকী, সত্তায় সত্তান্বিত। তার সদ আচরণ কবিতাময় হয়ে উঠেছে, মানবতা বোধ জাগ্রত হয়েছে, দেশপ্রেম জাগ্রত হয়েছে, জাতির জনকের কথা লীলায়িত হয়েছে এবং সার্বভৌম বিশ্বায়ত কথা উজ্জীবিত হয়েছে। তখনই তো আমরা মনে করতে পারি না, স্তুতি প্রশংসা ঠিক হয়েছে। কবিতা নামাঙ্কিত তার যে লৌকিক শক্তি দীপান্বিত হয়েছে ক্রমান্বয়ে প্রগতিপন্নতার দিকে। এই কথাগুলো শুনতে শুনতে তার নিজের কবিতা শুনলাম, আমি ভাইয়ের কণ্ঠস্বরে তার কবিতা শুনলাম, আমার মনে হয়েছে এই যে যাত্রার্থ সত্যান্বিত রূপমা, এইটাই শিল্পায়িত হয় একেবারে সম্বেগী কবিতায়। এভাবেই কিন্তু আমাদের ভাবতে হবে, এভাবে মৌলিক মানবিক যে কোয়ালিটিস গুলো অর্জন করতে গিয়েই আমাদের কবিতা চর্চা অবলীলায় ভর করবে। তা না হলে আমাদের হবে না। আমাদেরকে দ্রোহ লালন করতে হয়, আমাদেরকে মানব প্রেম লালন করতে হয়, আমাদেরকে অধ্যাত্ম বিমণ্ডিত প্রেম লালন করতে হয়। আমাদের প্রতিষ্ঠাতা কিন্তু আমি ভাই এই কাজটি করেন, তার কবিতায় কিন্তু এই লীলায়িত রূপমা আছে। আমাদের সূচনা মায়ের কণ্ঠস্বরে লৌকিক শক্তিতে এই বৈষম্য বিরোধী শক্তি, পরমের জন্য প্রেমময়তা, সামাজিক বৈষম্যের নিরোধ কল্পে অনেক কথা চলে আসছে তার। তখনই ব্যক্তিগতভাবে আমার ভাবতে ইচ্ছে হয়, আমি যখন যে কোনো কবিতার সমালোচনা লিখি, মন্তব্য করি, তখন একেবারে উজাড় করে লিখি আমি কি পড়েছি, কি ভাবলাম। শুধু ভালো হয়েছে, খুব ভালো লিখেছে, এই ধরনের আমি লিখতে পারি না কখনো। কারণ আমার মনে হয় ওই কবিতাটি আমার হলো কিনা, সূচনা মায়ের কবিতাগুলো আমার হয়েছে কিনা, এটা আমি ভেবেছি। আজও শুনলাম তার এসে তো এই যে সুস্থিকা শুদ্ধতার কথা, প্রেমময়তার কথা, আনন্দের কথা, পবিত্রতার কথা, পূর্ণময় প্রেরণামণ্ডিত সংসিদ্ধির কথা অপরূপ লেগেছে। আসলে সূচনা মাকে ভাবতেও ভালো লাগে। এই জি, পর্যন্ত ধন্যবাদ দাদা, খুব সুন্দর মন্তব্য করেছেন। এখন আমরা কিছু কমেন্টসে ফেরত যাব। যারা দূর দূরান্ত থেকে আমাদের সাথে সম্পৃক্ত আছেন, তাদের মন্তব্য। মেরিনা হোসেন, সূচনা আপুর লেখা কবিতাগুলো খুব ভালো লাগলো। মনিরুদ্দিন শেখ, দারুণ দারুণ কবিতা সূচনা আপু। মেরিনা হোসেন, সূচনা আপুর কবিতাগুলো মন ছুঁয়ে গেল, অসাধারণ। রেদওয়ান আহমেদ বর্ণ, মনোহর আবৃত্তি। জেসমিন জাহান, মোহাম্মদ আমির হোসেন ভাই চমৎকার আবৃত্তি করেছেন, আর সূচনা আপুর কবিতাও ভালো লেগেছে। জি ধন্যবাদ আপনাকে। চরম উপভোগ্য, পরম পাওয়া। জি ধন্যবাদ রেদওয়ান আহমেদ বর্ণ। আহমেদ সেলিনা অভিনন্দন জানিয়েছেন। মেরিনা হোসেন অভিনন্দন জানিয়েছেন। মনিরুদ্দিন এসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এবং জগন্নাথ বণিক ত্রিপুরা থেকে শুভেচ্ছা অভিনন্দন রইল সবার জন্য। তিথি সমাজদার বোম্বে থেকে অনেক অনেক অভিনন্দন রইল সকলের জন্য। রেদওয়ান আহমেদ বর্ণ, কবির কণ্ঠে কবিতা শুনলে কাব্যের অপরিবর্তন নির্যাস ভোগ করা যায়। জি ধন্যবাদ। তিথি অসাধারণ পাঠ সূচনা। জি ধন্যবাদ। মনিরুদ্দিন এসকে চমৎকার লাগলো আবৃত্তি সূচনা আপুর। রেদওয়ান আহমেদ বর্ণ, আবৃত্তি খুব সুন্দর লেগেছে। জি আপনাদের সকলকে ধন্যবাদ যারা দূর দূরান্ত থেকে আমাদের সাথে উপস্থিত আছেন। এখন আমাদের আরেকটি কাব্যগ্রন্থ আমাদের মাঝে আছে, সেটা হচ্ছে নীলিন অনুভবে। নীলিন অনুভবে
জেবুন্নেসা ম্যাডাম এই বইটি লিখেছেন নীলিন অনুভবে বা নিমগ্ন নিমগ্ন অনুভবে। খুব ভালো, নামটা খুব সুন্দর হয়েছে। এটাও অক্ষরবৃত্ত থেকে, এবং এটার আপনার প্রকাশক অক্ষরবৃত্তিরই আনিসুল হক সুজন। এটাও প্রাপ্তি স্থান বাতিঘর অমর বইঘর এবং রকমারি.com। প্রচ্ছদ স্থপতি আজমুল হক, স্থপতি আজমুল হক সম্ভবত ওনার ছেলে। এবং এবং এটার মূল্য ধরা হয়েছে 230 টাকা। তো ছেলে খুব সুন্দর একটা প্রকৃতিকে নিয়ে আসছেন, খুব সুন্দর একটা প্রকৃতি, যেখানে সম্ভব ভালো লাগলো। এবং এটা কম্বিনেশনটা, কালার কম্বিনেশনটাও খুব চমৎকার, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা ওনার ইয়েটা পড়ছি না, জীবনের সংক্ষিপ্ত জীবনীটা আর পড়ছি না, যেহেতু একই জীবনী। উৎসর্গ আব্বা আব্দুল মালেক ও আম্মা ফয়জুন্নেসা স্মৃতির উদ্দেশ্য একটু উৎসর্গটা একটু চেঞ্জ হয়েছে। তো যাই হোক, উনি ওনার বই পড়েছি, উনি প্রকৃতির সবুজায়নকে এবং প্রকৃতিকে উনি যে নিবিড় ভাবে নীলিন অনুভব করেছেন, নিমগ্ন ভাবে অনুভব করেছেন, এবং সেটা আমরা খুঁজে পাই। এবং এই প্রসঙ্গে আমরা যদি কোরআনেও দেখি, আল্লাহ বলেছেন যে প্রকৃতির মাঝেই তার নিদর্শন রয়েছে অনেক। সেই নিদর্শনকে উনি খুব কাছে থেকে অনুভব করেছেন বিধায় উনার কবিতার মধ্যে সবুজায়ন, প্রকৃতিকে, এবং কিছু কিছু কবিতা খুব বিপ্লবী দ্রোহেরও আছে, দ্রোহের কবিতাও ওনার মধ্যে আছে। তো প্রকৃতি এবং দ্রোহ আসলে দুটোই প্রেম না থাকলে যেমন প্রকৃতি আসে না, প্রেম না থাকলেও দ্রোহ সম্ভব নয়। কারণ যে কবির মধ্যে দ্রোহ নেই, প্রেম নেই, সেই কবির মধ্যে দ্রোহ আসবে কি করে? দ্রোহ হচ্ছে মানুষকে ভালোবাসতে হবে, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, সত্যকে ভালোবাসতে হবে। সত্যকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা প্রেম ছাড়া সম্ভব নয়। আর সেই প্রেম, যেই কবি মধ্যে প্রেম আছে, সেই প্রেমিক কবি মানুষকে ভালোবাসতে পারেন, সেই প্রেমী উনি প্রকৃতিকে ভালোবাসতে পারেন। আমি ওনার বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি, এবং যতটুকু পেয়েছি আমি উপস্থাপন করলাম। প্রকৃতি ও প্রেম এবং দ্রোহ, এই নিয়েই তার কবিতার গ্রন্থটি। যেমন উনি যখন লেখেন নীলিন অনুভবে, ও পাহাড় তোমার সবুজ চোখে কেন এত জল, কিসের ব্যথা, কিসের কষ্ট, কেন ঢালো কাকচক্ষু স্বচ্ছ পানির ঢল। অসাধারণ উপমায় এবং রূপক ভাবে উনি তুলে ধরেছেন পাহাড়ের ঝর্ণাকে। তার পাহাড় যেহেতু গাছ সবুজায়নে আবৃত থাকে, সব গাছপালা আবৃত থাকে, এই জন্য উনি পাহাড়কে ওনার চোখে সবুজ মনে হয়েছে, সবুজ মানে চোখ মনে হয়েছে। এবং সেই পাহাড় ফেটে যে ঝর্ণা আসে, এবং সে কিসের ব্যথায় এটা আসে, এবং কিসের কষ্ট তার, সেটা উনি জানতে চেয়েছেন। এবং কেন ঢালে কাকচক্ষু স্বচ্ছ পানির ঢল, উনি ওই যে পাহাড় যে পানিটা ঢালছে, সেটা কেন ঢালে সেটা জিজ্ঞাসা করেছেন। আসলে এটার রহস্য, এখানেও একটা আধ্যাত্মিকতা, এখানেও একটা বৈষয়িক থেকেও আধ্যাত্মিক চিন্তা এখানে আছে, যে পাহাড় কোথায় পানি পায়, পাহাড় ফেটে কোথা থেকে পানি আসে, এইটা যদি আপনি নিবিড়ভাবে চিন্তা করতে যান, তাহলে আপনাকে অনেক অনেক গভীরে ডুব দিতে হবে। তো যাই হোক, আমরা পুরা কবিতাটা পড়ছি না। এটা ঝরা পাতার নিক্কণ, সেখানেও উনি সেই আবার প্রকৃতিকে নিয়ে আসছেন। হাওয়া বদলের ফাগুনে, আগুন লাগা যৌবনে, চিরি বাতাসে ঝরা পাতার নিক্কণ। দারুণ উপমায় উনি কবিতাকে সাজান, এবং খুব ভালো লেগেছে। এবং একটা দেশাত্মবোধক কবিতা উনি লিখেছেন, প্রগাঢ় বাংলাদেশ, বাংলা মহিমা, বাংলা আত্মা, বাংলায় কথা বলি, স্বাধীনতার জন্য প্রাণপূর্ণ জাগ্রত বাঙালি। বাংলা আমাদের মাতৃভাষা, গৌরবান্বিত আমরা, অ আ ক খ বল শিখেছি, আমাদের মা জননী শত চেষ্টায় তা নিতে পারেনি হানাদার বাহিনী। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই,
বাঁচার মতো বাঁচতে চাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তীব্র চিৎকার, স্লোগানে স্লোগানে সর্ববাঙালি। দারুণ। যেন সেই রাজপথের, সেই 90-এর রাজপথে আমিও ছিলাম। সেই রাজপথের যে মিছিল, সেই মিছিল যেন আমার মধ্যে আবার এই কবিতার মাধ্যমে ফিরে আসলো। ধন্যবাদ আপনাকে, কবি জেবুন্নেসা সুইটি ম্যাডামকে। এবং ওনার আরো কিছু পড়ছি। আমি চলবো, আমি তীরের ফলা হব না। আমি চলবো, আমি তীরের ফলা হব না। আমি তীরের গতিতে এগিয়ে যাব। আমি কাউকে আঘাত করব না, বাট তীরের যে উপমা উনি এখানে টেনেছেন, জীবন যে স্রোতের মতো এগিয়ে যাবে, উনি তাই বলেছেন। আমি ধনুকের মতো বাঁকা হব। তীর ছুটতে তো ধনুক লাগেই, তাই না? সেই ধনুককে উনি নিয়ে এসেছেন, ধনুক যে বাঁকা, সেরকম বাঁকা হবেন, কিন্তু আমি ভাঙবো না, আমি ভাঙবো না। এই যে দৃঢ় চেতা এবং এই যে মনোবল এবং জীবনের চলার যে গতি, উনি এখানে উপমার মাধ্যমে, রূপক মাধ্যমে তুলে ধরেছেন। আমি চলবো উদ্দাম গতিতে, আমি থামবো না, আমি চলবো উদ্দাম গতিতে। তারপর ওনার আরেকটি কবিতা, এটা খুব দ্রোহের মনে হলো আমার কাছে। জবাব চাই, কে দিবে জবাব? এই বাংলার বুকে যদি কোনো মুক্তিযোদ্ধা থাকো, তবে এসো, সামনে এসে রুখে দাঁড়াও আজ। দেখো, স্বাধীনতার নিশান হাতে আমরা হতবাক। মুক্তি, মুখে কান্নার রোল, ভাষা নেই, শুধু চিৎকার। স্বাধীনতার জয়ধ্বনি মুখে নিয়ে বেঁচে থাকার কি দরকার? বোনের শ্লীলতাহানি, ভাই থাকে চুপ। মায়ের জীবন নিয়ে টানাটানি, সন্তান দেয় ডুব। নাবালিকা ধর্ষিত হয় স্বাধীন দেশে, কি তারে কয়? স্বাধীনতার পতাকা হাতে গণতন্ত্র যে নির্বাক। প্রতিবাদী কণ্ঠ আজ নিপীড়িত, মুখে কুলুপ, বিবেক নষ্ট। স্বাধীনতা আজ লুণ্ঠিত। আর আবরার, নুসরাত, তনু, রিফাত, এরা হয়েছে আজ নিপাত। নাম না জানা কত ভাই বোন মা বাপ দেশে হচ্ছে নির্যাতিত। কোথায় আজ দেব শিশুরা? রুখে দাঁড়াও, স্বাধীনতা আজ লুণ্ঠিত। স্বাধীন দেশের পতাকা হাতে গণতন্ত্র কণ্ঠ বাজে। স্লোগানে স্লোগানে মুখরিত আজ, মিছিলে সবাই নিমজ্জিত। বিজয়ের গান গেয়ে যায় সদা দেশের জন্য গর্বিত। জন্ম আমার ধন্য হলো মাগো, তবে সত্যি কি জন্ম ধন্য হলো? কি করে হলো বলো? কেন আজ স্বাধীন দেশের এই হাল হলো? যদি গণতান্ত্রিক বাংলাদেশ, তবে জিভ কেটে দিবে এই দেশ। তবে কি একনায়কতন্ত্র? আহা, বেশ তো, শান্তিতে থাকবে তো এই দেশ? তবে কেন লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই গণতান্ত্রিক বাংলাদেশ? কে দেবে জবাব? জবাব চাই। অসাধারণ দ্রোহ এবং অনেক চিত্র উনি তুলে ধরেছেন। ওনার আরেকটি কবিতা, মানবতার ক্ষয়। মানবতা কথা বলো, চুপ করে থেকো না। আজ আমরা লুণ্ঠিত, নেই স্বাধীনতা, নেই বিচার, নেই বিবেক। কোথায় যেন সব আটকে গেছে। আমরা দিশেহারা আমাদের এই স্বাধীন দেশে। আমরা পরাধীনতার শিকলে বন্দী, আমাদের মুখে তালা। আমরা স্থির, নির্বাক, শুধু চেয়ে থাকি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দল, তোরা কে কোথায় আছিস বল? রুখে দাঁড়াতে চাই আমরা সকল। এরকম আরো অনেক কবিতা আছে ওনার। এবং বইটি পড়ার সময় স্বল্পতা আছে আমাদের। 1 ঘন্টার জায়গায় আমরা অলরেডি 1 ঘন্টা 13 মিনিট চলে গেছি। হ্যাঁ, তো উনি আরেক কবিতায় উনি লিখছেন, তুমি বড় নিষ্ঠুর আয়না, আয়না তুমি বড়ই নিষ্ঠুর প্রতিফলন। তোমার নির্দেশ বুঝিয়ে দেয় বয়সের নিষ্ঠুরতা। তুমি বুঝিয়ে দাও বর্ণতার ভেদাভেদ, মুখের সাদৃশ্য। তোমার দিকে তাকালে দেখি কালো চুলগুলির ফাঁকে ফাঁকে সাদা চুলের উকিঝুঁকি। আসলে তো তাই, আয়না হচ্ছে জীবনের প্রতিফলন এবং সেখানে সবকিছুর প্রতিবিম্ব পড়ে, কিন্তু কোনো কিছুরই দাগ থাকে না। এই জন্য জ্ঞানীরা বলে, হ্যাঁ, যে জ্ঞানের বা জ্ঞানীর হৃদয় হচ্ছে আয়নার মতো। শার্ল বোদলেয়ার বলেছেন,
যে প্রতিটা কবি সর্বক্ষণ আয়নার সম্মুখেই থাকেন, আয়নার সম্মুখে ঘুমান এবং উনি দেখেন, নিরীক্ষণ করেন, পরিশীলন করেন এবং দর্শন, আত্মনিরীক্ষণ সব ওনারা আয়নার মধ্যে করেন। আর যারা আধ্যাত্মিকতার মধ্যে ডুবে দেয় তাদের সে আয়না হচ্ছে আত্মা এবং পরমাত্মার যেই ব্যাপারটা সেটা। তো যাই হোক, আমরা তো আর এখন আধ্যাত্মিকতা নিয়ে কথা বলবো না, আমরা বই নিয়ে কথা বলছি। আমরা অনেক কবিতা এখানে আছে, আমরা সব তো পড়া সম্ভব না, তারপরেও বলি, 6 ছক্কা 6, এসে সবাই ছক্কা খেলি, গড় বেছে নাও তাড়াতাড়ি, 4 রঙের গুটি আছে, কালার বাছাই করো দেখি। 6 ছক্কা 6, ছক্কা ছক্কা 1, 1 2 3, মইয়ের ঘরে নিন, সাপ লুডু খেলা মজা, মই বেয়ে উপরে ওঠা, মনে কত আনন্দ আহা, আকাশ ছোঁয়ার বাসনা, উঠছি আমি মই বেয়ে, খেয়াল হারিয়েছি নিচের দিকে, ওই আকাশে আছে সাপ, ছোবলে দেবে বাপরে বাপ, বিষ দাঁতে করছে হিস হিস, ফনা তুলে ঢালবে বিষ, মইয়ের মজা বুঝবে তখন, সাপের লেজে পড়বে যখন, সাপ লুডু খেলবো না আর, ভয়ে কাঁপে বুকটা আমার, ছক্কা ঘরে ছক্কা খেলবো, মজা করে গুটি জিতবো, ছক্কা 6, ছক্কা ছক্কা 6, 3-এর অধিকে নয়। অসাধারণ আরেকটি কবিতা। আসলে আমি 2000 সালে একটা এরকম কবিতা লিখেছিলাম, লুডু, সাপ লুডু। এই যে সাপ খেলার মানে সাপ লুডু যে খেলাটা, এটা একটা অসাধারণ জীবন বোধ এখানে অঙ্কিত আছে। এখানে যেমন জীবন চলার পথে অনেকে মই পেয়ে উঠে যায়, আবার অনেকে সাপের দংশনে ধ্বংসিত হয়। এই যে ওঠানামা, এই যে অনিশ্চয়তা, এবং এই গুটিতে যে কত পড়বে, 6 2 3 4 কত পড়বে কেউই জানি না। এই যে নিয়তি, এই অমুক নিয়তিকে কেউ খণ্ডাতে পারছে না। কেউ চুরি করে যদি ওঠে সেটা ভিন্ন কথা, কিন্তু এটাকে মনে হয়, এই সাপ লুডু খেলাটা মনে হয় এটা অমোঘ নিয়তি, এবং এটা আমরা কেউই খণ্ডাতে পারি না। আমরা কেউ হয়তো মই বেয়ে উঠে যাই অনেক দূরে, আবার কেউ সাপের দংশনে নেমে আসি নিচে। এটাই বোধহয় জীবনের দর্শন। হ্যাঁ, এবং আমার কাছে মনে হয়েছে এই লুডো খেলাটা একটা দার্শনিক খেলা। যে উদ্ভাবন করেছে তাকে মানে প্রণাম জানাচ্ছি, সালাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আসলে আমরা খেয়াল করি না, একজন কবি হচ্ছে দ্রষ্টা, উনি দেখেন এবং যেই দেখাটা অন্য সাধারণের সাথে কখনো মিলে না। কারণ সাধারণ দেখে একভাবে, কবি দেখে তার সৃজনশীলতা থেকে, সূক্ষ্মতা থেকে, বোধন এবং চৈতন্যে সেই যে চিত্রটা সেটা ধারণ করেই উনি ব্যথিত হন, মথিত হন, নিমগ্ন হন নীলিনে অনুভবে। জি, অসংখ্য ধন্যবাদ। এবং আমরা এই বইটি সম্পর্কে আরো অনেক কবিতা আছে, এতটা পড়া আমাদের পক্ষে সম্ভব নয়, এবং প্রায় 144 পৃষ্ঠা, অনেক অনেক বড় কবিতার বইটি, এই নীলিন অনুভবে 9 ফরমান। আমরা এই বইটা সম্পর্কে কবির কাছ থেকে জানবো। জি, ধন্যবাদ আবির ভাই। আসলে কবিতার বই যে আমি বের করবো আমি কখনো ভেবে দেখিনি যে আমি কবিতার বই বের করব। তারপর আমি টাইম লাইনে ছোট ছোট করে আমি 6 লাইন 5 লাইন 4 লাইন এভাবে করে আমি লিখছি। লেখার পরে একদিন লিখতে লিখতে দেখি যে আমার চোখের সামনে যা কিছু আছে তাই নিয়ে আমি লিখতে পারি। আর 10 লাইনও লিখতে পারি। যে আপা সিম গাছ নিয়ে রেখেছে, আমারও এরকম ছাদ বাগান, আমার পুরা ঘর জুড়ে আমার ইনডোর প্ল্যান্টে ভরা। তো এগুলা নিয়ে আমি লেখালেখি শুরু করলাম। করার পরে তারপরে দেখলাম যে মোটামুটি পোস্ট করার পরে আমি কিছু মেসেজ পাচ্ছি যে না আমি পারি কবিতা লিখতে, মনে হয় কেমনও জানি না, হয়তো বড় বড় কবিদের মতো না, আমি আমার মতো করে একেবারে আমার স্মৃতির থেকে যেটা যেটা আমার সৃজন থেকে আমি বের করে নিয়েছি, সেটা হতে পারে আমার সামনে বা একটা আকাশও হতে পারে, আমার সামনে একটা পাহাড়ও হতে পারে। যখন যেখানে যাই আমি ওটার থেকে দৃষ্টি দিয়ে আমি একটা কবিতা লেখার চেষ্টা করি। যার জন্য আজ আমির ভাই বলছে যে আমার বেশিরভাগ কবিতা কিন্তু প্রকৃতিকে নিয়ে, বেশিরভাগ জি, কবিতা সাগর পাহাড় প্রকৃতি গাছ গাছালি এগুলো নিয়ে আমার লেখা। আর ডোরের যে কবিতাগুলা
আবার যখন বর্তমান পরিস্থিতি দেখি, যখন আমার খুব রাগ হয়, দেশের পরিস্থিতি বা এত কিছু ঘটনা যখন ঘটে, এগুলো আসলে সহ্য করতে পারি না, তখন আমি রেগে একটা কবিতা লিখেছিলি। তখন মনে হয় আমার রাগটা একটু কমে। এভাবে অসংখ্য লেখা আমার আছে, রাগের কবিতা, ভালোবাসার কবিতা। সোজা কথা, বর্তমানে যা আমি তাই নিয়ে লেখার চেষ্টা করি, যা ঘটছে। যেমন করোনা নিয়ে আমার অনেকগুলা লেখা আছে, বুঝছেন, এই যে বর্তমানে জি, পরিস্থিতি নিয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আনন্দ। আসলে কবি সত্তা তো কখনো হার মানে না। কবি সত্তা সব এবং কবি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। আর অন্যায়ের ন্যায় অন্যায় এটা জীবনের একটা অংশ, জীবনের বোধ। কবিরা জীবনকে খুব গভীরভাবে উপলব্ধি করেন, অনুভব করেন, এবং যার মধ্যে জীবন বোধের কোনো রস নেই, জীবন বোধ বোঝার মতো ক্ষমতা নেই, তার সাহিত্য সাহিত্য না। সাহিত্য হচ্ছে জীবনকে নিয়েই। আপনি যদি একটা মানুষকে, একটা রিকশাওয়ালার সাথেও কথা বলেন এবং তার জীবনের কাহিনী যদি আপনি শোনার চেষ্টা করেন, সেটাও একটা মহাকাব্য হবে। যদি আপনি কাব্যিকভাবে শব্দের মাধ্যমে তুলে ধরতে পারেন, সেটাও একটা মহাকাব্য হবে। এটা আমি বিশ্বাস করি, আমি মনে করি, কারণ ফিলসফি এটাই বলে। এবং আপনাকে আহ, দেখতে হবে, জানতে হবে, তার থেকেই লিখতে হবে। তবে যাই হোক, আপনার কবিতার মধ্যে অনেক প্রকৃতি পেয়েছি, দ্রোহ পেয়েছি, এবং জীবন বোধের খুব অসামান্য চিত্র আপনি তুলে ধরেছেন। তারপরেও আমাদের বিজ্ঞ প্রাজ্ঞ সুধীজন এবং অনুভবন সাহিত্য পরিষদের নির্বাহী সভাপতি, উনি খুব প্রাঞ্জলভাবে এবং খুব অন্তর্নিহিত, যে আমরা যতটুকুই পড়েছি এটা পড়েই, হ্যাঁ, উনি যেই মন্তব্য আমাদেরকে দেন এবং যেই মূল্যায়ন করেন, তার জন্য আমরা প্রতীক্ষায় থাকি। আমরা এখন তার কাছেই ফিরে। ধন্যবাদ আমির ভাই। আমির ভাই তো কবি, তিনি ভালো করেই ধারণ করেছেন যে জীবনের সার্বভৌম সর্বজনীন সত্তার স্তুতি বা প্রশংসা করা হয় কবিতায়, এবং কবিতা লগ্নতা আমাদের অবশ্যই একটি প্রক্রিয়া। পৃথিবীর যত শত কোটি মানব মানবী আছে, সবাই কিন্তু কবি, আত্মদর্শী, জীবন যাপনার শুদ্ধতা লালনকারী। তবু আমাদের অনটন হয়, বৈষম্য পীড়িত হই, নিজেদের ইন্দ্রিয় তাড়িত ভুলে থাকি, কিন্তু সবকিছু অতিক্রম করি আমরা কবি হয়ে উঠি, আমরা পরিশুদ্ধ হয়ে উঠি। এটি কিন্তু মূল কথা। তো জীবন্নেছা মায়ের মাকে দেখছি, একেবারেই অপরূপ সুন্দর, তার দুনয়নে আলোর ঠিকানা, সুস্মিত সুন্দর পুষ্পিত যত্নময়, এবং একটি সংসারের পরিচালক। সব মিলিয়ে জীবনের যে আয়তনের সম্বুদ্ধ শক্তি তার অন্তরে অবলীলায় কবিতা হয়ে উঠেছে। ওই যে পুষ্পিত মহিমায় ভাস্বর থেকে সঞ্জীবিত থেকে সেই পুষ্প পরাগের হাতের ছোঁয়া লেগেছে, তার যত্নময় হাতের ছোঁয়ায় জলসিঞ্চনে জেগে উঠেছে, মায়ের মতো জলসিঞ্চন করে ঘরের ভিতরে, ঘর ছাদ বাগানের যে গাছগুলোকে বাঁচিয়ে তুলেছেন। এইটা কবিতা, এই তো কবিতা। কিন্তু মায়েরা যখন কবি হয়, মায়েরা যখন সৃজনশীল হয়, আমি সুষমা মায়ের কথা বলছিলাম, আসলে তখনই মনে হয় যে অখণ্ড মানবিক চেতনা, অখণ্ড দর্শন স্রষ্টার যে অপরূপ রূপায়না, তারাই তো। আমরা পুরুষেরা শুধু তাদেরকে উপলব্ধি করাই কিন্তু দায়, কিন্তু আমরা করি না। আমরা মানে পূরণকারী শক্তি, পুরুষ মানে পূরণকারী শক্তি, এই পূরণকারী শক্তিটা কিন্তু আমরা ধারণ করি না। আমাদের বারবার ভুল হয়ে যায়, যত ভুল পুরুষেরাই করে, দেখা গেছে, প্রামাণ্য কিন্তু তাই। কিন্তু আবার সেই লক্ষ্মী যত্নময়
নারী অর্থাৎ মায়ের স্পর্শে চিন্তান্বিত রূপ অবয়বে পুরুষ জেগে ওঠে সদার্থক রায়। একটা কবিতা, আমি ভাইয়ের কণ্ঠস্বরে যে উন্মেষা মায়ের কবিতা শুনছিলাম, এর আগে সূচনা মায়েরও কবিতা শুনেছি। এই হলো আমাদের প্রাকার, এই হলো আমাদের জীবনের অন্বেষা, যে আমরা কবিতার কাছে আমরা যাব। ওই আগে বলেছিলাম কবিতা স্তুতি বা প্রশংসা করে, শুদ্ধতার প্রশংসা করে, এবং এই মায়ের ভিতরেও যে আনুপূর্বিকতা, স্বশিক্ষা, জীবন ধর্ম, শুদ্ধতা একেবারেই পরিষ্কৃত রূপায়ণায় কবিতা হয়ে উঠেছে। অনেক কবিতা শুনলাম, তার মুগ্ধ হয়েছে। এর আগে আরেক মায়ের, সূচনা মায়ের কবিতা শুনলাম। আসলে আমির ভাইয়ের যে এটা সম্পৃক্ত দ্রবণ ছিল আজকের অনুষ্ঠান পরিকল্পনায়, যে দুজন মাকে আনবেন এবং তাদেরই ওজস্বী ব্যক্তিত্বের পরা সৃজনশীল শক্তিকে আমরা উপলব্ধি করব। আমরা খুঁজে পাবো ওই একই কথা, মানবতার ঠিকানা, জ্যোতির্ময় শুদ্ধতার কথা। প্রচ্ছদগুলো আমি ওই সময় কিছু বলিনি, প্রচ্ছদগুলো সম্পর্কে একটু বলতে হচ্ছে। আজকে সূচনা মায়ের যে শ্বেতস্বস্তিকা সমন্বিত যে প্রচ্ছদ, রঙের ভার নেই, কিন্তু অন্তর আয়োজনের পরিশুদ্ধির রংটা কিন্তু লেগে আছে প্রচ্ছদে। তারই নিজের পরিকল্পনা হোক আর প্রচ্ছদকারী পরিকল্পনা হোক, আমি সেলুট জানাই। তারপর যমুনেশা মায়ের উপন্যাসের প্রচ্ছদ দেখলাম, রঙের একেবারেই সংমিশ্রণ ছিল না অনেক রঙে, কিন্তু অপরূপ একটি ভঙ্গি দাঁড়িয়ে গেছে। এটা নিজেরও পরিকল্পনা হয়তো ছিল বা প্রচ্ছদকারীতে তার অপরূপ হয়েছে। তার যে একেবারেই কবিতার বইয়ের প্রচ্ছদে কিন্তু তাই। আসলে প্রচ্ছদটা কি, প্রচ্ছদ শব্দ প্রকৃষ্ট রূপে আচ্ছাদিত একটা প্রক্রিয়া, অন্তর্নিহিত রূপ অবয়বকে, গুণময়তা, কোয়ালিটিসকে কিন্তু রূপান্বিত করে। এই জন্যে অনেক সময় প্রচ্ছদকারী শিল্পী যারা, তাদেরকে বুঝিয়ে দিতে হয় আমার কবিতার উপন্যাসের থিম কিন্তু এরকমই, আপনি এরকমই কয়েকটা করেন বা একটা করেন, সময় দেন, তাহলে কিন্তু প্রথমেই তো আমরা দেখবো গেট আপ মেকআপ। যেমন এখন দেখছি, আমরা দেখছি আমাদের এই অন্নভবনের অনুষ্ঠানে আমির ভাইকে সুন্দর লাগছে। এই যে পারিপাট্য, তার বোধের পরিব্যাপ্তির সাথে তার পোশাকের একটা সমন্বয় ঘটেছে। আমি যমুনেশা মাকে দেখছি, তার কবিতায়নের শক্তিতে, তার যে হয়ে ওঠা, তার যে রূপ অবয়ব, গুণময়তা আমাদেরকে মনটাকে নাড়া দিচ্ছে, প্রাণ ছুঁয়ে যাচ্ছে কোথায় যেন। সূচনা মায়ের যে সবসময় অধ্যাত্ম বিমণ্ডিত একটা পরিচ্ছদ রাখে সবসময়, এটা সে যে বিনয়ী, সে যে নম্র ভদ্রজন, এটাই প্রমাণিত হয়। এখন তিনটা বই সম্পর্কে যে আমরা আলোকপাত করলাম, তিনটা বইয়ের প্রচ্ছদ কিন্তু আমি ভীষণভাবে দেখে আমি বিমোহিত হয়েছি। কারণ রঙের বাহাদুরি নেই, কিন্তু সম্পৃক্ত দ্রবণীর হয়ে দ্রবীভূত হয়ে ভিতরের যে পরিব্যাপ্ত যে অনুভব শক্তি, সেটাই লীলায়িত হয়েছে, দারুণ হয়েছে। আজকে অনেক কবিতা শুনলাম এবং যমুনেশা মাকে দেখলে মনে হয় একেবারেই মাটিমার কান্তিকে লালন করে আছে, সঞ্জীব শক্তিকে, কিন্তু তার ভিতরে যে ব্যক্তিক শক্তি আছে, ওজস্বিতা আছে, আমির ভাই বলে উঠলেন, দ্রোহী চেতনা আছে, আবার প্রকৃতি লগ্নতা আছে, সব মিলিয়ে আমার আমিত্ব, সব মিলিয়ে সত্য মমতা। আর সত্য মমতার পিছনে যা থাকা এবং গতিশীলতা লালন করে, সুন্দর অর্থাৎ যা বিমোহিত করে। তোমরা দুজন মা এসছো যারা বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে, শিক্ষায়তনিক প্রেক্ষাপটে সমস্ত ডিগ্রিধারী হয়েও তাতে কিছু যা আসে না। তোমরা মানবতার পূজারী, মানবিক শক্তি রূপায়ণা তোমাদের সত্তায়। তোমরা কবি হয়েছো, তোমাদের অনেক কবিতা শুনলাম, উপন্যাসের আদলে যা লেখা হয়েছে, আমির ভাইয়ের যে পরিব্যাপ্তিতে তিনি অনেক দায়িত্ব পালন করেছেন, যে সবার কেমন লিখেছেন, কেমন কিছু, সেগুলো কিন্তু উজ্জীবিত করেছেন, নিজে পাঠ করেছেন। আর আমার মতো অর্বাচীন যে নগণ্য কথক, আমি অনেক কথা বলে ফেলেছি, আমার ভালো লেগেছে বলতে।
কোথায় প্রত্যেকে বাক্য গঠন শব্দ আহরণ হয়েছে আমি জানি না, ইয়েস আই ডোন্ট নো ইয়েস। কারণ কি, তোমরাই তো প্রেরণা, তোমরাই কিন্তু মানবিক কবিতা। একজন পৃথিবীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবিতা হচ্ছে মা শব্দটি। তোমরা একজন মা, মেজারমেন্ট অফ অল স্পিয়ার্স অফ অল থিংস অফ দিস অর্ল্ড, এটি তোমাদের বিশ্বাস করতে হবে। তাহলেই মৌলিক যে মানবিক কোয়ালিটি, তোমাদের ইন্দ্রিয় তাড়িত যে মননশীলতা আরো বেশি সংবদ্ধ হবে। তোমাদের ছোঁয়া পেয়ে, তোমাদের সান্নিধ্য পেয়ে আমরা যারা সন্তান, আমরা যারা স্বামীর মতো, আমরা যারা ভাইয়ের মতো পুরুষের আকার ধারণ করে আছি, তারা ধর্ষক হব না, আমরা মানবিক গুণে সমন্বিত হয়ে প্রকৃতি চেতনাকে লালন করব, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে জরুরি চেতনা লালন করব। সব মিলিয়ে অধ্যাত্ম বিমণ্ডিত যে প্রাকার, সেখানে আপ্লুত হয়ে অনাহত বীজ মন্ত্র জিকির জপমালাকে লালন করে আত্মদর্শী হব। এই তো কবিতা, এই তো কবিতা, এই উপন্যাস, এই গল্প। এভাবে সৃজনশীল হতে হবে। তুমি যখন ওই যে বললে ছাদ বাগান আছে, ছাদ বাগান তোমাদের প্রাণ, আমাদেরও তাই। সবুজ কিভাবে উদ্ভিন্ন হয়ে ওঠে, স্প্রাউটিং করে, একটা রুট চলে যায় মাটিতে সিদিয়ে যায়, আরেকটা স্প্রাউটিং করে, সবুজ পত্র পল্লবিত কবিতা হয়ে ওঠে মাটির রসে। তোমরাই তো এক একটা কবিতা, আমাদেরকে ধরে রাখো, আমাদেরকে প্রস্ফুটিত করো, আমাদেরকে পরিব্যক্ত করো, আমাদেরকে পরিশুদ্ধ করো। এই জন্যেই জমিনেসা মায়ের কবিতা শুনলাম, আর সুশীলা মায়ের কবিতা শুনলাম। আজ আমির ভাইকে আবার সম্বর্ধনা জানাবো, এমন একটি শুদ্ধ পরিকল্পনা অনেক আগে থেকে করেছেন। কারণ বিজ্ঞপ্তি উনি দিয়েছেন অন্য ভুবনের পাতায় যে এই 2 মা এবং একজন আগামীতে আরো কয়েকজন আসবেন, পরিকল্পনা হচ্ছে। আমরা চাইছি যে রেমুনিসা মা যেমন বলেছে যে আমি সব গ্রুপকে ভালোবাসি, হ্যাঁ আমরাও ভালোবাসি, কিন্তু আমাদের অন্য ভুবন কিন্তু অন্য ভুবনই, যেখানে আলাদা একটা রকম ফের আছে। মানবতার যে অকীর্তি নবরসের মাধ্যমে সরাসরি আলপনার মতো আঁকা হয়। অন্যরা করছে, করুক, আমরা সেলুট জানাবো, কিন্তু আমরা একটা শুরু করেছি। আত্মদর্শী সমালোচনার মাধ্যমে সৃজনশীল মানববাণীকে আমরা উজ্জীবিত করব, এটাই আমাদের লালিত স্বপ্ন। এই হলো আমার অন্তর্তর কথা। জি, ধন্যবাদ দাদা। আমাদের সাথে দূরান্ত থেকে যারা উপস্থিত আছেন তাদের মন্তব্য আমরা কিছু পাঠ করব, এবং এরপরে আমরা যারা আমাদের এখানে সম্মানিত অতিথি আছেন তাদের বক্তব্য নিয়ে অনুষ্ঠানটি শেষ করব। কারণ আমাদের পরিকল্পনায় ছিল 1 ঘন্টা, সেখানে 1 ঘন্টা 32 মিনিট হয়ে গেছে। জি, জনাব এম এ মান্নান উনি বলছেন, অনুষ্ঠানটি দেখে আমি সত্যি অভিভূত। জি, ধন্যবাদ। জেসমিন জাহান, ডক্টর সত্যবাক মল্লিক আমাদের প্রিয় বাবাই, এর চমৎকার বিশ্লেষণমূলক আলোচনা খুব ভালো। জি, ধন্যবাদ। দারুণ উপভোগ্য এই আয়োজন, খুব ভালো লাগলো সূচনা আপুর কবিতা। মেরাজ হোসেন, মেরিনা হোসেন বলছেন সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা। রেদওয়ান আহমেদ বর্ণ, বাপির বক্তব্য বিমূর্ত সাহিত্যের মতোই লাগছে, মনোহর কথার ফুল ঝরে পড়ছে যেন। জি, মনিরুদ্দিন শেখ লিখছেন আমির ভাইয়ের সঞ্চালনা দুর্দান্ত লাগছে। জি, ধন্যবাদ। রেদর আহমেদ বর্ণ, খুব সুন্দর কবিতা, ধন্যবাদ। নজরুল মানিক সুরিত, ভালোবাসা সবাইকে। জি, আপনাকেও ভালোবাসা। ডালিয়া ম্যাডাম সুপার, এবং দিলারা ম্যাডাম বেগম ম্যাডাম বলছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি একটি সুন্দর লাইভ অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। উম্মে হাবিবা, জেবুন্নাস আপুর কবিতা চমৎকার। মনিরুদ্দিন শেখ, কবি জেবুন্নাস আপুর লেখা খুব ভালো লাগলো। মিরাজ হোসেন, জেবুন্নাস আপুর কবিতা খুব চমৎকার লাগলো। মিরাজ হোসেন, খুব সুন্দর অনুষ্ঠান উপভোগ করছি, চমৎকার আয়োজন, অসাধারণ আলোচনা, শুভ কামনা। ইসমত আরা এবং দিলারা বেগম বলছেন শুভকামনা জানাচ্ছি অতিথি জেবুন্নাস আপু ও অন্য সবাইকে। মিরাজ হোসেন, কবি তার নিজেকে তুলে ধরার জন্য খুব সুন্দর প্ল্যাটফর্ম এটা, অবশ্যই সুন্দর প্ল্যাটফর্ম। আমরা সকল লেখক, কবিকে, ঔপন্যাসিককে আহ্বান করব আপনাদের গ্রন্থ আমাদের ঠিকানায় পাঠিয়ে দেন। আমাদের অন্যভূমি সাহিত্য পরিষদের পেজেই আপনারা ঠিকানা পেয়ে যাবেন, সেখান থেকে আপনাদের গ্রন্থটা আমাদের কাছে পাঠিয়ে দেন। আমরা গ্রন্থ সহ আপনাকে নিয়ে অন্য ভুবন সাহিত্য পরিষদের আমরা লাইভে আসব, এবং আমাদের মূল প্রতিপাদ্য হচ্ছে আপন আলোয় প্রতিভাত প্রতিভাস, আপনি এবং আপনার কবিতা
আপনার গ্রন্থকে নিয়েই এই অনুষ্ঠান আমরা প্রতি শুক্রবার রাত 10টায় আমরা শুরু করেছি। ইনশাআল্লাহ যদি সৃষ্টিকর্তা চান আমরা কন্টিনিউ করে যাব আপনাদের সহযোগিতায়। এবং পরবর্তী সপ্তাহ আগামী সপ্তাহ আমাদের এখানে অতিথি হিসাবে যারা আসছেন তাদেরকেও ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো। আগামী সপ্তাহে আমাদের এখানে উপস্থিত থাকবেন অন্নভুবন সাহিত্য পরিষদ, আমাদের সন্দীপক মল্লিক দাদা, এবং কবি ও মিডিয়া ব্যক্তিত্ব সায়ন্ত সাখাওয়াত, প্রেমে দ্রোহে দহনের কালে ওনার কাব্যগ্রন্থ এটি, এবং কবি ও সঙ্গীত শিল্পী কামরুন নাহার শিপু, গোদুলির অনুভবে। ওনারা আগামী শুক্রবার রাত 10টায় 18/6/2021 শুক্রবার রাত 10টায় আমাদের আপন আলোয় প্রতিভাত প্রতিভাস এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আমরা সেই অপেক্ষায় থাকব। এখন আমাদের এই অনুষ্ঠান এবং অন্নভুবন নিয়ে এবং সকলের কাছ থেকে আমাদের অনুষ্ঠান কেমন লাগলো এটা জেনে 1 মিনিটের একটা বক্তব্য নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করে দিব। প্রথমে আমাদের অতিথি, যিনি আমাদের অন্নভুবনের পরিচালক নন, অথচ আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদেরকে সমৃদ্ধ করেছেন এবং ওনার সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছেন, সেই জেবুন্নাসা সুইটি ম্যাডামের মন্তব্য শুনবো। ধন্যবাদ আমির হোসেন ভাই। আমি আমার অনুভূতির থেকে বলছি যে আসলে আমি এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আসতে পেরে আমার নিজেকে মানে অসংখ্য ধন্য মনে হচ্ছে। আপনার এই চমৎকার আয়োজন, আমি মনে করি প্রত্যেকটা কবি আর লেখক উৎসাহ পাবে লিখার। যে আজকে এই জায়গায় আপনি আমাকে এনেছেন, পরিচয় করে দিয়েছেন। এই পরিচিত হতে কে না চায়, সবাই চায়। আর আরেকটা জিনিস, আমাদের ডাক্তার সন্দীপ সন্দীপ পক্ষ মল্লিক ভাইয়া, আমি সত্যি আপনাকে আসসালামু আলাইকুম। অসাধারণ আপনি যে লিখা নিয়ে ভেঙে চুরে এত চমৎকার ভাবে বলতে পারেন, আমি মুগ্ধ হয়ে আপনার কথাগুলো শুনছি। সত্যি মানে চমৎকার ভাইয়া, আমি আপনার প্রতি ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমির ভাই, আপনি যে চমৎকার করে আমার কবিতাগুলো পড়েছেন, সত্যি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর সঙ্গে যে আমার আপা আছেন, আপা আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনার ছাদ বাগান, আমার ছাদ বাগান আপনার সাথে আমার মিলে গেছে। আমরা গাছ পালি, আমরা শুধু কবি না, আমরা সবুজায়নের উপরেও আমাদের বিশেষ দক্ষতা আছে বুঝেছে। আজ প্রত্যেকটা কবি কিন্তু গাছ পছন্দ করে, আমি একটা জিনিস খেয়াল করছি। তো যাই হোক, সর্বশেষে আমি অন্নভুবনকে জানাচ্ছি আমার অশেষ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যারা দূর থেকে দেখছেন, এত কষ্ট করে আমাদের লাইভ প্রোগ্রামটা দেখছেন, সন্দীপ দা আমাদের সাথে আছেন, আপনারা সাথে, সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ, শ্রদ্ধা ও ভালোবাসা আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। এবং আমরা আপনার মাধ্যমে ভবিষ্যতে আরো উৎসাহিত হব, আরো সমৃদ্ধ হব এই আশা ব্যক্ত করছি। এখন আমাদের এই অনুষ্ঠানের শেষ লগ্নে এসে শেষ বক্তব্য পেশ করবেন 1 মিনিটের মধ্যে আমাদের অন্নভুবন সাহিত্য পরিষদের সম্মানিত সহসভাপতি উম্মে হাবিবা সূচনা। উনি একাধারে কবি এবং গল্পকার, একজন শিক্ষক, একজন কি বলবো বাগানকারী নাকি, তো তার কথা শুনবো 1 মিনিটের মধ্যে। তারপর বাগানের মালিক। জি, আমি আপনার জি জি এবং বাগানের মালিক বলতে আমি খুব গর্ববোধ করি, এবং আমি যদি আমাকে কেউ যদি বলে কৃষক, আমার খুব ভালো লাগে। আসলে প্রতিটা গৃহিণী, প্রতিটি মা, প্রতিটা মানে প্রেয়সী, তারা তো এর চেয়েও আরো বড় বাগানের মালিক। তারা তাদের সন্তানদেরকে লালন করেন, পালন করেন। বাবারা তো পারে না, বাবারা তো বাইরে থাকে, তারা পারে না। তাদের মাধ্যমে ছেলেরা মানুষ করতে পারেন না, সেটা খুব রেয়ার। মূলত একটা সন্তান মানুষের পিছনে মুখ্য ভূমিকা যার, সে হচ্ছে সন্তানের মা। আমার ক্ষেত্রে যেটা ছিল, আমি তাই
বাবা বললাম। তো থাকে না, বাবা জোগাড় না দিলে মা কিভাবে পালে আপনি না, আমাকে বাবা তো বলেন। যোগান দেয়, এই জন্য তো যতই সমস্যা হোক না বাবা কেন তো দিন বাবা শেষে তো বাসায় থাকে না, ওই না, সেই ক্রেডিটটা তো। মাই নেয়, হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। না, তারপরেও বাবারা পারে না। আসলে প্রকৃতি এমন বলে না আরকি। প্রকৃতির যেটা দেখেছি সেটা মায়েরাই করে, বাবারা না। প্রকৃতিটা এমন। কেউ যদি তার বিপরীত, আমরা অবশ্যই সহযোগী। হুম? আর আর ব্যাপারটা হচ্ছে আ আমাদের ব্যাপারে না মায়েরা, করলে আমরা বাঁচতে পারি না। আমাদের প্রেয়সীরা তারা তো যেমন ১৮,০০০ মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। তার ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে মানব, মানে মানুষ। আর সেই মানুষের মধ্যে রূপে, গুণে, স্নেহ, আদরে, সোহাগে, হ্যাঁ? সবকিছুই তো একজন নারী। নারীই শ্রেষ্ঠ। তারপরে পুরুষ। তাই না? কিন্তু আমরা অবশ্যই মা নারীরা, জাতি, অনেক নারী আছেন। নারী তো মা জাতি, এই জন্য নারী শ্রেষ্ঠ। হুম, হুম, হুম। নারীই শ্রেষ্ঠ। আমরা পুরুষরা তার পরের পজিশনে আছি। কিন্তু অনেক নারীরা অবশ্যই আমাদের সমান হওয়ার জন্য লড়াই করছে। হ্যাঁ? সেটা ভিন্ন ব্যাপার। আমরা এখন শুনবো উম্মে হাবিবা সূচনা ম্যাডামের কাছ থেকে ১ মিনিট। প্রথমে আমির ভাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। এই অনলাইনের মাধ্যমে এখানে আমরা দেখছি ছোট ছোট একটা পরিসর, কিন্তু এই ছোট পরিসর আসলে গোটা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে ঠিক আকাশের তারার মতো। আমরা এখানে মনে হচ্ছে একটা জানালার মধ্যে আবদ্ধ, কিন্তু এই জানালার মধ্যে আবদ্ধ দৃশ্যটা গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে, ঠিক আমরা যেমন তারা দেখি। সেই জন্য আমির ভাইকে অসংখ্য ধন্যবাদ। সন্দীপক বাবের প্রতি অসংখ্য শ্রদ্ধা জানাচ্ছি। আজকে জেবুন্নেসা ম্যামের সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। আমি জেবুন্নেসা ম্যামকে দেখছি এবং তার পেছনে গাছগুলো আসলে আমি শুরু থেকে দেখছিলাম। আর হচ্ছে আমাদের সাথে যারা ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমির ভাই যদি আমাকে 1 মিনিট সময় দেন, এই যে আসলে আমি কথা বলার আগে যে কথাগুলো হলো সেটার উপরে আমার আসলে একটা কবিতা আছে, খুব বেশি বড় না। যদি 1 মিনিট অনুমতি দেন তাহলে আমি একটু কবিতা পড়ে জি, আমি বিদায় বলেন। নিতে চাই। জি, কবিতাটা বলেন। হচ্ছে যাপিত জীবন। এটা কবিতাটা একেবারেই আমার প্রতিদিনের যে দৈনন্দিন যে কাজ তার সাথে আসলে নিবিড় ভাবে। আপা, আমারও একটা আছে যাপিত জীবনের কবিতা, আচ্ছা, একই নাম হয়ে গেল। অনেক মিল আছে। আজানের শব্দে আড়মোড়া ভাঙে, আর ঘড়ির ডাকে হয় দিন শুরু। তারপর প্রার্থনা, টিফিন বক্স আর চুলার সাথে ঘণ্টাখানেক সমঝোতার যুদ্ধ। 7টায় চৌকাঠ পেরিয়ে দ্রুত পায়ে কর্মস্থলে। তারপর কালোকালিতে নিজের উপস্থিতি প্রমাণ। 7টা 30 থেকে 12টা ফাইল আর কলমের বাক্স নিয়ে ছুটে চলা। এ ক্লাস সে ক্লাস, দ্রুত কথা বলা, আইনস্টাইন থেকে নন্দলাল সবার মাথায় নতুন বিষয় ঢুকিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টায় পথ চলা। এরই মাঝে হঠাৎ কেউ, ম্যাম আবৃত্তিটা একটু শিখিয়ে দেবেন। কেউ বা, ম্যাম নাচের প্র্যাকটিস কি এখন করব? দৌড়ে এলো একজন, ম্যাম ম্যাগাজিনের লেখাটা জমা নেবেন। সামনে একজন বলছে, ম্যাম ডিবেট কোর্স কবে থেকে শুরু হবে? আরো কত কিছু। 2টায় বাসায় ফেরা, বিশ্রাম, না না না। 2 রাজপুত্তর স্কুল থেকে ফিরলো কিনা, ওদের নাওয়া খাওয়া, নিজের ক্লান্তি নাশের বৃথা চেষ্টা করা, হাড়ি চুলার সাথে কথা বলা, মশলাটা নেই, পেঁয়াজটা কিনতে হবে, ইত্যাদি ইত্যাদি। বিকেল গড়িয়ে সন্ধ্যা, 2 টেবিলে 2 ছেলে, মাঝে আমি, শান্তির পতাকা ওড়ানোর পায়তারা। পরিশেষে নিঝুম ধরণী মাঝে মুক্তির গান নিয়ে, ক্লান্তিটুকু মুছে দেবার পণ নিয়ে, মেলে দেই মনের ডানা, মুক্ত বিহঙ্গের মতো উড়ে চলি আপন নীলাম্বরে। অসংখ্য ধন্যবাদ। জি, অসংখ্য সবাই ধন্যবাদ। আমার জন্য আসলে দোয়া করবেন। আমাদের সময় ১ ঘন্টা, সেখানে ১.৫ ঘন্টা, এখন বোধহয় আরো অনেক বেশি হয়ে গেছে। তো যাই হোক, আমরা শেষ উক্তিটি শুনবো, শেষ বাণীটি শুনবো শ্রদ্ধেয় ডক্টর সন্দীপক মল্লিক দাদার কাছ থেকে। আমি সবাইকে অভিবাদন জানাই। আসলে আমির ভাইয়ের সত্যায়ন, মানবিক শিল্পায়ন অভূতপূর্ব। নব নব পরিকল্পনায় তিনি সাজিয়ে চলেছে অন্য ভুবনকে। তো তাকে ধন্যবাদ জানাই। আর সূচনা মাকে তার যে ওজস্বী মনীষা, তার মনীষার ঔজ্জ্বল্যকে, তার শিল্পবোধ থেকে আমি অভিবাদন জানাই। এভাবে সে অগ্রণী হোক। জেবুন্নেসা মাকেও আমি জানাই অভিবাদন, কারণ তার যে
শুদ্ধতা নিয়ে তার চক্ষুষ্মান দুনয়নে আলোর ঠিকানা যেন যত্নমাও তার উপমা আছে। তার সৃজনশীলতা একেবারেই পরাগসিক্ত, জীবনে পরাগসিক্ত, তাকে আমি অভিনন্দন জানাই। আর সব মিলিয়ে যে যারা শুনছেন সারা পৃথিবীর, আরো শুনবেন, যখনই আমরা শেয়ার করব তখনই কিন্তু আপনারা যারা থাকবেন সাথে তাদের বলছি যে অন্য কোনো সাহিত্য পরিষদে আপনারা আসবেন, দেখবেন আমাদের সাহিত্য সাধনা সম্পর্কে, জীবন সাধনা সম্পর্কে অনুধাবন করবেন এবং আপনাদের নতুন নতুন সৃজন যা কবিতা, গল্প, উপন্যাসের আকারে আছে আমাদেরকে আমরা বিজ্ঞপ্তি দিয়েছি অন্যভবনের কথায়, সেই অনুসারে আপনারা পাঠিয়ে দেবেন। আপনাদেরকে আহ্বান করব এমনি ধরনের বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে। উদ্দেশ্য আমাদের এক, আমরা মানবিক শক্তিকে জাগ্রত করতে চাই। এই করোনা কালেও আমরা যে পারস্পরিক সৌহার্দ্য নিয়ে, ঐকমত্য নিয়ে সেই জ্যোতির্ময় জগতের সাথী আমরা আছি। আমরা সবাই সারথী সকাল, আমরা সবাই প্রেরণামণ্ডিত এক একজন সত্তায়ত মানুষ। আমরা পূর্ণতায়, আমরা পূর্ণাঙ্গ শক্তিকে লালন করতে চাই, সহহিত অর্থাৎ মঙ্গলের সাথে ছুঁয়ে ছুঁয়ে থেকে আমাদের চেতনাময় শক্তিতে, আচরণে, অভ্যাসে, লৌকিক শক্তিতে। এভাবেই আমার কথা শেষ করলাম। শুভরাত্রি। জি, অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা উপস্থিত আছেন শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই ডক্টর সন্দীপ মল্লিক এবং এখানে কবি ও ঔপন্যাসিক জেবুন্নেসা সুইটি ম্যাডাম এবং আছেন উম্মে হাবিবা সূচনা। আপনাদেরকে কষ্ট করে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং দূরের ও কাছের যারা শুনছেন বা যারা দেখছেন আমাদের, তাদেরকেও আহ্বান করছি আপনারাও বই পাঠিয়ে দেন, আপনার লিখিত বইটি পাঠিয়ে দেন। আমরা আপনার বই, আপনার গ্রন্থ এবং আপনাকে নিয়ে আমরা এই লাইভটি করবো ইনশাআল্লাহ। এবং কাছের দূরের শ্রোতা যারা শুনছেন সকলকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুভরাত্রি।